ওয়েলকাম সবাইকে। বাংলাদেশ রিসার্চ সোসাইটি আয়োজিত বিডিআরএস রিসার্চ লার্নিং প্রোগ্রাম 2024 এর স্কোপ অফ ইন্টার্নশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ, অথরশিপ অ্যান্ড রিসার্চ জব অপরচুনিটিস এর আজকে 32তম সেশন অনুষ্ঠিত হচ্ছে। 32তম সেশনটির টপিক হচ্ছে প্রিপারেশন ফর স্টাডি অ্যাব্রোড, স্কলারশিপ অ্যান্ড অ্যাডমিশন প্রসেস। আজকে সেশনটিতে হোস্ট হিসেবে রয়েছে আমি সুমাইয়া আক্তার। আমি ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট উইং সেক্রেটারি। আমাদের আজকের সেশনে ট্রেনার হিসেবে রয়েছেন ইন্টারন্যাশনাল ট্রেনার শেখ ইবনে আবির, ফ্যাকাল্টি অব ম্যাথ, ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আরকানসাস স্টেট ইউনিভার্সিটি, আরকানসাস, ইউএসএ। এছাড়া স্যার রিসার্চ কনসালটেন্ট, বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। স্যারকে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের সেশনটিতে ট্রেনার হিসেবে উপস্থিত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে আপনাকে রিকোয়েস্ট করব আমাদের সেশনটি শুরু করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আশা করি আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা, আমি তাহলে এখান থেকে শুরু করি। তো আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো যে কিভাবে ইউএসএ অথবা কানাডাতে অথবা যেকোনো উন্নত বিশ্বে কিভাবে স্কলারশিপের জন্য ম্যানেজ করা যায় এবং কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হয় প্রসিডিউর স্টেপ বাই স্টেপ। সো আমি স্টার্ট করি। প্রথম হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা হচ্ছে গিয়ে কাজটা শুরু করতে হবে আমাদের স্টেপ ফর দ্য বিগিনার্স। ওকে, সো ফার্স্ট ডিসাইড করা আমি কি দেশে থাকবো নাকি দেশের বাইরে পড়াশোনা করব, এই গোলটা হচ্ছে গিয়ে সেট করা। অনেকে হয়তোবা দোটানার মধ্যে থাকে যে কি দেশে বসে বিসিএস বা এটার জন্য পড়াশোনা করব নাকি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাব বা গবেষণা করব। সবার কাছে সাজেশন আছে সেটা আগে থেকে ঠিক করা, এরকম যাতে না হয় যাতে দোটানার মধ্যে পড়া যে কিছুদিন বিসিএস এর জন্য পড়ি আবার কিছুদিন জিআরই অথবা আইএলটিএস বা দেশের বাইরের জন্য প্রিপারেশন নিই। আগে থেকে মনস্থিরটা ঠিক করা, এটা হচ্ছে সব থেকে প্রথম কাজ। তারপর হচ্ছে গিয়ে কান্ট্রি সিলেক্ট করা। যেরকম হচ্ছে কেউ যদি ব্যাচেলর করতে আসে তাহলে ব্যাচেলরের জন্য দেখা যায় ইউএসএ এবং কানাডা অনেক এক্সপেন্সিভ। ব্যাচেলরের জন্য এখানে ফুল ফান্ডেড স্কলারশিপ খুবই টাফ, বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য মাস্টার্স অথবা পিএইচডি অথবা পোস্ট ডকের জন্য অনেক স্কলারশিপ অ্যাভেলেবেল। এর জন্য কান্ট্রিটা সিলেক্ট করা যে আমি কোন দেশে যেতে চাই। ফর এক্সাম্পল এশিয়ার মধ্যে যদি থাকে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে, জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপর চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপরে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। এখন গ্লোবালাইজেশনের যুগ, প্রত্যেকটা দেশে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে, সেটা এখন অনলাইনের মাধ্যমে জানা সম্ভব কখন আমাকে কোন দেশটাতে এপ্লাই করতে হবে। তো কারো যদি ইউএসএ তে অথবা কানাডাতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আসার ইচ্ছা থাকে, তা আগে থেকে কান্ট্রিটা সিলেক্ট করা যে আমি কোন কান্ট্রিতে আমার হায়ার এডুকেশনের জন্য যাব। তারপর হচ্ছে ইউনিভার্সিটি লিস্ট করা। যেমন হচ্ছে ইউনিভার্সিটি লিস্ট বলতে যে কেউ যদি ম্যাথমেটিক্স, যেমন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাথমেটিক্স, কারো যদি বায়োলজি, কারো যদি কেমিস্ট্রি হয়ে থাকে, তো কেমিস্ট্রির জন্য বা বায়োলজির জন্য কোন ইউনিভার্সিটি গুলোতে ভালো মানের রিসার্চ হচ্ছে, কোন ইউনিভার্সিটিতে প্রফেসররা কারেন্ট পাবলিকেশন করছে বা তাদের কাছে এখন কারেন্ট রিসার্চ ফান্ডিং আছে, সেই জিনিসগুলোকে লিস্ট করা। যেমন হচ্ছে গিয়ে ইউএসএ তে অথবা কানাডাতে অ্যাপ্লিকেশন করতে হলে একটা অ্যাপ্লিকেশন ফি লাগে, এটা একটা ভালো একটা অ্যামাউন্ট। তা আমি সাজেস্ট করবো যে র্যান্ডমলি চোখ বন্ধ না করে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই না করে প্রথম হচ্ছে ইউনিভার্সিটি গুলোকে দেখা যে আমি এই প্রফেসরের আন্ডারে যাবো কিনা বা এই ল্যাবের রেপুটেশন কেমন, দুই একজন স্টুডেন্টের সাথে কথা বলি, তারপর সেই ইউনিভার্সিটি গুলোতে লিস্ট করি। তার প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটি লিস্ট করা। তার যার যার প্রোগ্রাম অনুসারে সেই ইউনিভার্সিটি গুলোতে তারা যদি লিস্ট করতে পারে তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে ইউএসএ অথবা কানাডাতে এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর হচ্ছে গিয়ে দুই ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে সেন্টার অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে গিয়ে প্রফেসর ম্যানেজ করা, যেটাকে বলা হয় সেন্টার অ্যাপ্লিকেশন। হচ্ছে গিয়ে কি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হবে। যেমন গ্রাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তাদেরকে ইমেল করতে হয়। সব থেকে বেস্ট হচ্ছে তাদেরকে ইমেল করা, এটা জানার জন্য যে এই ইউনিভার্সিটিতে কি ফান্ডিং অপরচুনিটি কি সেন্ট্রালি হয় নাকি প্রফেসর ম্যানেজ করতে হয়, আমাকে কোনটা করতে হবে। মোস্ট অফ দ্য টাইম সেটা হচ্ছে ইউনিভার্সিটি পোর্টালই লেখা থাকে। যদি না থাকা তাহলে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে প্রোগ্রাম কোঅর্ডিনেটর, গ্রাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর বলা হয়, তাকে হচ্ছে গিয়ে ইমেল করা। আর সে খুব রেসপন্সিভ থাকে, সে ইমেলটা দেখলে সাথে সাথে তার ফিডব্যাক অবশ্যই দিবে। যদি অ্যাপ্লিকেশনটা সেন্ট্রালি হয় তাহলে হচ্ছে সবকিছু সব ডকুমেন্ট সেন্ট্রালি অনলাইনে সাবমিট করতে হবে। আর প্রফেসর ম্যানেজ বলতে বোঝাচ্ছে যে আগে প্রফেসরকে নক করা, যেমন একটা কাভার লেটার লিখতে হবে, সুন্দর করে একটা সিভি লিখতে হবে। কাভার লেটারে লিখতে হবে সে, যেমন দেখা যাচ্ছে যে এখন ফল 2025, ফল 2025 অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে। এখন থেকে
প্রফেসরকে মেইল করতে হবে। মেইল করে জানার জন্য যে আপনি এই সেমিস্টারে কজন স্টুডেন্ট নিবেন বা ফান্ডিং অপরচুনিটি আছে কিনা? আমি এই ধরনের গবেষণা করতেছি, সেটা আপনার সাথে অ্যালাইন হচ্ছে কিনা আপনার কারেন্ট গবেষণাপত্রের সাথে। এরকমভাবে হচ্ছে গিয়ে প্রফেসরকে ম্যানেজ করা। যত বেশি অ্যামাউন্ট অফ পরিমাণ প্রফেসরকে মেসেজ করা যাবে, ফান্ডিং এর পসিবিলিটিটাও তত টাকা পরিমাণই বাড়বে। আর আমি সাজেস্ট করব, দেখা যায় কি এক ডিপার্টমেন্টে অনেক প্রফেসর থাকে বা সেম রিলেটেড কাজ করতেছে। তো সবথেকে বেস্ট হয় একজন প্রফেসরকে ইমেইল করে ৭ দিন ওয়েট করা। একসাথে এরকমের না হয় যাতে সব প্রফেসরকে একই সময় একই দিনে সবাইকে ইমেইল করে দিলাম। বিষয়টা যাতে এরকমই না হয়। কারণ একজন প্রফেসর আরেকজন প্রফেসরের সাথে কথা বলে যে কে কোথায় এপ্লাই করতেছে, কে কয়টা স্টুডেন্ট নিচ্ছে, তাদের মধ্যে কমিউনিকেট হয়। তো এই থেকে সবথেকে বেস্ট হবে একজনকে ইমেইল করে ৭ দিন অপেক্ষা করা। সে যদি ইমেইলের অ্যান্সার না দেয় তখন আরেকজন প্রফেসরকে ইমেইল করা। এটা হচ্ছে একটা গুড অ্যাপ্রোচ। বাট একই সময় একই সাথে সেম ইমেইল কপি এবং পেস্ট করে ইমেইল করা, সেটা হচ্ছে খুবই একটা বোকামি। আর এটা হচ্ছে একটা নেগেটিভ ইভালুয়েশন অ্যাপ্লিকেশন প্রসিডিউর এর জন্য। তো সবথেকে বেশি ভালো হয় খুব সুন্দর করে গুছিয়ে ইমেইলটা লিখে ইমেইলটা করার পর ৭ দিন অপেক্ষা করা। তারপর রেসপন্স না আসলে পরবর্তীতে অন্য প্রফেসরকে ইমেইল করা। আর সেন্ট্রাল অ্যাপ্লিকেশন বলতে যেটা আগেই বললাম, সেন্ট্রাল অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে মূলত এটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করা যায়। এখানে প্রফেসরকে ম্যানেজ করার কোনো দরকার হয় না, প্রফেসরকে ইমেইল করারও কোনো দরকার হয় না। এটা জাস্ট ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করে দিলেই হয়ে যায়। তারপর হচ্ছে এই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কি ডকুমেন্টস গুলো রেডি করতে হবে, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আসুন আমরা সবাই দেখে নিই কি অ্যাপ্লিকেশন গুলোকে আমাদেরকে সবার আগে রেডি করতে হবে। যেমন হচ্ছে গিয়ে সিভি, যেটাকে আমরা বলা হয়। এখন ২ ধরনের সিভি আছে। কেউ হচ্ছে জবের জন্য এপ্লাই করে আর কেউ হচ্ছে গিয়ে একাডেমিক এর জন্য এপ্লাই করে। তো আমি সবাইকে সাজেস্ট করব সিভিটা যাতে একাডেমিক সিভি হয়। একাডেমিক সিভি বলতে এখানে ১ম এ শর্ট ইনফরমেশন, মানে যার স্টুডেন্টের সম্বন্ধে নেম, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই ২ টা জিনিস। এখানে ছবি দেওয়ার কোনো দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে এডুকেশন, মানে কোথা থেকে ব্যাচেলর শেষ করছে বা কেউ যদি মাস্টার শেষ করে থাকে সেগুলোকে শুধু উল্লেখ করা। এখানে এসএসসি, এইচএসসি এগুলো উল্লেখ করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে কারো যদি পাবলিকেশন থাকে সেই লিস্ট গুলো করা। কারো যদি জবের এক্সপেরিয়েন্স থাকে সেটা লিখা। কেউ যদি যেমন হচ্ছে রিসার্চ কাজ করে থাকে, রিসার্চ টকে অ্যাটেন্ড করে, কনফারেন্সে অ্যাটেন্ড করে বা রিসার্চ টক দিয়ে থাকে, ওয়েবিনার গুলোতে অ্যাটেন্ড করে, যে ওয়ার্কশপ গুলো হয় রিসার্চ বা সামারি স্কুল গুলোতে অ্যাটেন্ড করে, সেগুলোতে বেশি করে হাইলাইট করা। কেউ যদি রিসার্চ টাইপের ইন্টার্নশিপ করে থাকে, কোনো প্রফেসরের সাথে কাজ করে থাকে, সেগুলোকে বেশি পরিমাণে হাইলাইট করা। কারণ প্রফেসররা যখন সিভিটা ভালো করে দেখে, সিভি তো রিফ্লেক্ট করে যে স্টুডেন্ট কেমন বা তার ওভারঅল মানে ইমেজটাকে রিফ্লেক্ট করে হচ্ছে গিয়ে সিভি। এর জন্য সিভিটাকে খুব ভালোভাবে পলিশ করা। আর সিভিটা রেডি করার পর কেউ যদি সিনিয়র থাকে, ডিপার্টমেন্টের টিচার বা সিনিয়র ভাই ব্রাদার যারা আছে, তাদেরকে হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব জানানো যে আমার সিভিটা একটু রিভিউ করে দেওয়ার জন্য, কোথায় চেঞ্জ করা উচিত বা কোথায় চেঞ্জ না করা। এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সিভিটাকে ভালোভাবে পলিশ করতে পারবো। সিভি যত ভালো পলিশ হবে, চান্সের পসিবিলিটি ঠিক তত বাড়বে। আর সিভির শেষের দিকে একাডেমিক সিভি গুলোতে ৩ টা লেটার অফ রিকমেন্ডেশন বলতে ৩ জন প্রফেসরের নাম উল্লেখ করে দেওয়া। এটা ডিপার্টমেন্টের হতে পারে। যদি একাডেমিক সিভি হয় অবশ্যই ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করার জন্য সাজেশন থাকবে যে প্রফেসরদের বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এদেরকে যতটুকু সম্ভব রিকমেন্ডেড করা। যদি না থাকে সেটা ইন কেস, ঠিক আছে? এর জন্য সিভিটাকে ঠিক এভাবে লিখতে হবে। বা কেউ যদি অড জব করে থাকে বা কেউ টিউটনি করে থাকে, এগুলো এখানে কোন রকম ভাবে মেনশন করার কোনো দরকার নেই একাডেমিক সিভির জন্য। এগুলোতে এভয়েড করাটাই ভালো। সিভিটা যাতে দেখতে একদম প্রফেশনাল সিভির মতোই লাগে। আরেকটা জিনিস বর্তমান সময়ে দেখা যায় কি, সার্টিফিকেশন। সিভিতে সার্টিফিকেশন গুলো উল্লেখ করা, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। যেমন বর্তমানে দেখা যায় কি কোর্সেরা, তারপর আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অনলাইনে কোর্স করতে পারি প্রোগ্রামিং বিষয়ে। যেমন কেউ যদি পাইথন শিখে থাকে, কেউ যদি ম্যাটল্যাব শিখে থাকে বা আদার্স C++ প্রোগ্রামিং শিখে থাকে, সেই সার্টিফিকেট গুলো যখন থাকবে, সেই নামগুলো এখানে উল্লেখ করা। সার্টিফিকেশন 1, 2, 3, 4 এটা একটা খুবই ভালো একটা ইমেজ দাঁড় করায় যে সে এটলিস্ট একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে বা আর প্রোগ্রামিং, স্টাটা, SPSS যে যার ব্যাকগ্রাউন্ডে যে যেটা দরকার সেগুলো করে এখানে সিভিতে ইনক্লুড করতে পারে। কারণ এটা হচ্ছে খুবই একটা প্লাস পয়েন্ট। আর সিভিটাকে আরো প্রফেশনাল করে। তারপর হচ্ছে যে আমরা জানি অ্যাজ ইউজুয়াল ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, যেটা হচ্ছে IELTS অথবা TOEFL এক্সাম। যার যেটা কমফোর্ট ফিল করে। তা আমি সাজেস্ট করব আগে IELTS অথবা TOEFL এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া। কারণ এই ২ টা এক্সাম যদি আগে ক্লিয়ার করে নেওয়া হয় তাহলে অনেক কনফিডেন্স বেড়ে যায়। কারণ এই ২ টা এক্সাম অনেক সহজ এক্সাম। তো এর জন্য সর্বপ্রথম হচ্ছে গিয়ে IELTS অথবা TOEFL যার যেটা বেশি সুবিধা মনে হয়। USA অথবা কানাডার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে IELTS অ্যান্ড TOEFL গ্রান্টেড। মানে এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে TOEFL দিলে IELTS একসেপ্ট করবে না বা IELTS দিলে TOEFL একসেপ্ট করবে না, এরকম বিষয় না। যে যেটা কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটা দিতে পারবে। আর এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একসেপ্টেড, IELTS এবং TOEFL বোথ। তারপর হচ্ছে কি কিছু ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে কি GRE ম্যান্ডেটরি, অথবা কেউ যদি কমার্স ব্যাকগ্রাউন্ড এর হয়ে থাকে তাদের জন্য GMAT ম্যান্ডেটরি। বাট আফটার কোভিড এর পর অনেক ইউনিভার্সিটি GRE ওয়েব করে ফেলছে। এখন GRE ওয়েব করে ফেলছে, এর এখানে ২ টা মিনিং হয়। যেমন হচ্ছে গিয়ে কারো হচ্ছে গিয়ে পাবলিকেশন নেই।
ভালো সিজিপিএ আছে বাট সে এপ্লাই করছে। তার জিআরই স্কোরও নাই। কিন্তু একজন এপ্লাই করলো, তার অনেক পাবলিকেশন আছে বাট তার সাথে জিআরই স্কোরও আছে। এখানে জিআরই স্কোর ওয়েব মানে এই না যে জিআরই স্কোর ইভালুয়েট করবে না। বাট কারো যদি জিআরই স্কোর থাকে তাহলে সে হচ্ছে গিয়ে হাই প্রিফারেন্স পাবে। এর জন্য হচ্ছে গিয়ে যখন ইউনিভার্সিটি সিলেক্ট করা তখন দেখে নেওয়া সাবজেক্ট অনুসারে যে আমার সাবজেক্টে জিআরই ম্যান্ডেটরি কি না, বা যেটা এটা যদি অনলাইনে না লেখা থাকে তাহলে হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রাম যে কোঅর্ডিনেটর থাকে তাকে হচ্ছে গিয়ে ইমেল করা যে আমার কি জিআরই দরকার আছে কি দরকার নেই, প্রোগ্রামের জন্য আমি 2025 ফল সেমিস্টার বা 2025 স্প্রিং সেমিস্টারের জন্য এপ্লাই করতে চাচ্ছি। এভাবেও সেটা জেনে নেওয়া সম্ভব। তো জিআরইটা আগে প্রস্তুতি না নেওয়া কারণ হচ্ছে আগে আইএলটিএস অথবা টফেলটা দিয়ে নেওয়া, তার জন্য হচ্ছে গিয়ে অনেক সহজ হয়ে যায়। কারণ জিআরইটা একটু ভালোভাবে পড়াশোনা করতে হয়, একটা গুড অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হয় জিআরইর জন্য। বাট এটা যদি দিতে পারে তাহলে হচ্ছে ইউএস এর জন্য ফান্ডিং অবশ্যই ম্যানেজ হবে কোনো না কোনো ইউনিভার্সিটিতে। এটা একটা খুবই স্ট্রং পজিটিভ সাইড ক্যান্ডিডেটের জন্য স্টুডেন্টদের মধ্যে। তারপর হচ্ছে আমাদের যে লেটার অফ রিকমেন্ডেশনস, যেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। ইউএসএ এর ক্ষেত্রে ৩ টা লেটার অফ রিকমেন্ডেশন লাগে। কানাডার ক্ষেত্রেও সেম। এই ৩ টা লেটার অফ রিকমেন্ডেশন যতটুকু সম্ভব ইউনিভার্সিটি যে টিচাররা থাকে তাদের কাছ থেকে নেওয়া। এখন কেউ যদি বলতে পারে আমি তো বাইরে জব করি, সেখান থেকেও নিতে পারবো কিনা নন একাডেমিক হ্যাঁ, সেটা অবশ্যই নেওয়া যাবে। বাট সাজেশন থাকবে যতটুকু সম্ভব একাডেমিক লেটার অফ রিকমেন্ডেশন রাখা। আর দেখা যায় লেটার অফ রিকমেন্ডেশন এর মধ্যে সবাই যেটা সবথেকে বেশি ভুল করে সেটা হচ্ছে গিয়ে সবাই লিখে যে স্টুডেন্টটা হচ্ছে গিয়ে পাংচুয়াল, রেসপন্সিবিলিটি, আউটস্ট্যান্ডিং এইসব শব্দগুলো লিখে। যে এইসব শব্দগুলো ডাইরেক্ট না লিখে, যেমন কেউ যদি অনার্স এর প্রজেক্ট করছে সে ওই টিচারের আন্ডারে, সে সেটাকে যদি একটা প্যারাগ্রাফ লিখে তার রিসার্চ অ্যাবিলিটিটা কেমন, এবং সে যদি এভাবে লিখে, প্রফেসর বা টিচাররা যদি এভাবে লিখে যে আমাদের যখন উইকলি মিটিং হতো তখন সে কখনো মিটিং গুলোকে লেট করত না। অথবা তার কাজগুলো রিসার্চ এর আউটপুট গুলো সময় মতো সাবমিট করত। তার মানে হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটা দিয়ে ২ টা জিনিস বোঝানো হয়। সে হচ্ছে গিয়ে কখনো ডিলে করে না। সে মানে টাইম সেন্স তার মধ্যে আছে, টাইম পাংচুয়ালিটি যেটাকে বলা হয়। আর সে প্রতিনিয়ত রিসার্চ আপডেট দেয়। তার মধ্যে রেসপনসিবিলিটিটা আছে। সে কখনো ডেডলাইন মিস করে না। এই টাইপের যদি সেন্টেন্স গুলো দিয়ে খুব সুন্দরভাবে যদি একটা প্যারাগ্রাফ লেখা হয়, সেটার ইমপ্যাক্ট খুবই বেশি। আর প্রফেসররা ইউএসএ বা আমেরিকাতে আমি যখন এপ্লাই করছি বা এই জিনিসগুলো খুবই কাজে দিছে। এটা খুবই একটা হেল্পফুল আর খুবই একটা ইফেক্টিভ একটা ওয়ে। বাট ডাইরেক্টলি না লেখা যে আমি সেই এইটা ক্লাসে আউটস্ট্যান্ডিং, আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে। এভাবে ডাইরেক্ট লিখলে সেটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট। সেটা এক্সাম্পল কি? সে কিভাবে চিন্তা করে? সে সেটা কিভাবে বুঝবে? সেটা তার কাজের মাধ্যমে বুঝবে। তো এর জন্য সবথেকে বেস্ট হয় হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স এভাবে দাঁড় করানো। কেউ যদি লিডারশিপ স্কিল থাকে, যেরকম ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় কি যে ম্যাথ অলিম্পিয়াড হয়, কেমিস্ট্রি অলিম্পিয়াড হয়, ফিজিক্স এর অলিম্পিয়াড গুলো হয়। সে যদি ওই অনুষ্ঠানটা অংশগ্রহণ করে বা অর্গানাইজেশন কমিটিতে থাকে, সেটা নিয়েও খুব সুন্দর একটা প্যারাগ্রাফ লেখা যায়। যে তার মানে হচ্ছে তার মধ্যে একটা লিডারশিপ স্কিল আছে। এটা লেটার অফ রিকমেন্ডেশন এ খুবই কাজে দিবে এই জিনিসগুলো। যেমন তার সাবজেক্ট রিলেটেড কিছু কাজ করা। যেরকম কেউ যদি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট হয়, কেউ যদি ম্যাথমেটিক্স এর রিলেটেড কাজ করে, যেরকম কনফারেন্সে অ্যাটেন্ড করছে, সেমিনারে অ্যাটেন্ড করছে, বা সেই জিনিসগুলো যদি প্রফেসর লেটার অফ রিকমেন্ডেশন এ খুব সুন্দরভাবে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ উল্লেখ করে লিখে দিতে পারে, সেই জিনিসগুলো সবথেকে বেশি ইমপ্যাক্টফুল। আর হচ্ছে গিয়ে প্রফেসরদেরকে এটাও জানায় দেওয়া যে আমি হচ্ছে গিয়ে যেরকম বাংলাদেশে থাকে না? বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কেমিস্ট্রি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিজিক্স অ্যাসোসিয়েশন বা বায়োলজি অ্যাসোসিয়েশন। এখানে যদি কেউ মেম্বার হয় এটাকে বলা হয় প্রফেশনাল মেম্বারশিপ। প্রফেসর এই জিনিসটাকেও সে লেটার অফ রিকমেন্ডেশন এ উঠিয়ে দিতে পারে। খুব সুন্দর করে লিখে দিতে পারে। এর মানে হচ্ছে যে সে অলরেডি প্রফেশনাল এক্টিভিটিস এর সাথে অ্যাক্টিভ। তার মধ্যে একটা কানেকশন আছে এবং কানেক্টিভিটি আছে। প্রফেসররা এই জিনিসটাকেও খুব ভালোভাবে দেখে। তো লেটার অফ রিকমেন্ডেশন লেখার সময় এই জিনিসগুলো যদি মাথায় রেখা হয়, তাহলে লেটার অফ রিকমেন্ডেশনটা খুবই একটা মজবুত একটা লেটার অফ রিকমেন্ডেশন হয়। আর এলওআর টা যেটাকে লেটার অফ রিকমেন্ডেশন বলে, এই ৩ টার এলওআর খুবই ইম্পোর্টেন্ট ফান্ডিং এর জন্য। কারণ এটা হচ্ছে গিয়ে প্রফেসর স্টুডেন্ট কেমন তা সেটা ডিফাইন করে। সেই স্টুডেন্টকে কিভাবে ইভালুয়েট করতেছে। এর জন্য এই ৩ টা লেটার অফ রিকমেন্ডেশন খুব ভালোভাবে প্রস্তুত করে নেওয়া। গতানুগতিক লেটার অফ রিকমেন্ডেশন না লিখে আমি সাজেস্ট করব। তারপর হচ্ছে রিসার্চ প্রপোজাল। এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। দেখা যায় কি কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পোর্টালে থাকে না যে রিসার্চ প্রপোজাল আপলোড দিতে হবে। বাট আরেকটা থাকে যেটা হচ্ছে অপশনাল ডকুমেন্ট। কোন স্টুডেন্ট যদি কোন অপশনাল ডকুমেন্ট আপলোড করতে চায় সে সেটাও বলে। যেমন রিসার্চ প্রপোজালটা কোন ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় তখন দেখতে হবে ডিপার্টমেন্টের প্রফেসর কি কাজ করতেছে। দেখা যায় কোন প্রফেসর ২০২৪, ২০২৩ অথবা ২০২২ সালে রিসেন্ট যে পাবলিকেশন গুলো হইছে, সেই পাবলিকেশন এর আলোকে বা সেই পাবলিকেশন এর সাথে অ্যালাইন করে একটা রিসার্চ প্রপোজাল লেখা ২ পেজ অথবা ৩ পেজ মেক্সিমাম, এর বেশি না।
তারা দেখলে এটা মনে হয় যে সেই স্টুডেন্টটা সে আমার প্রোফাইল গুলো পড়ছে, সে আমার রিসার্চ ল্যাব সম্বন্ধে জানে। সে আমার কারেন্ট পেপার গুলো সম্বন্ধে সে ঘাটাঘাটি করছে। তার মানে সে এখানে আসার আগে সে অ্যাক্টিভ। আমি কি বিষয়ে কাজ করতে চাচ্ছি সে সেই বিষয়গুলোকে নিয়ে এনালাইসিস করতেছে। তো এই রিসার্চ প্রপোজালটা খুবই ইম্পোর্টেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য। এগেইন আই এম রিপিটিং, পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য এই রিসার্চ প্রপোজালটা খুবই অ্যাক্টিভ। আর এই রিসার্চ প্রপোজালটা সেম জিনিস ইউস না করা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট রিসার্চ হয় বা ডিফারেন্ট লেভেলের উপরে কাজ হয়। যে বিষয়ের উপরে কনফিডেন্স সেই রিলেটেড ২-৩ টা রিসার্চ প্রপোজাল রেডি রাখা যে কখন কোন ইউনিভার্সিটিতে আমার কোনটা আপলোড দিতে হবে, এটা বুঝে। তাহলে স্মার্টলি ভাবে যদি এইভাবে চিন্তা করা হয়, তাহলে অ্যাপ্লিকেশন প্রসিডিউর টা খুবই ইজি হয়ে যায় আর খুবই ইফেক্টিভ হয়। তখন সে মানে হচ্ছে সবার থেকে আলাদা হয় এই বিষয়গুলোর জন্য। এই রিসার্চ প্রপোজালটাও খুবই ইম্পোর্টেন্ট এটা রেডি করার জন্য। এই রিসার্চ প্রপোজালটার মধ্যে সবকিছুই থাকতে হবে যেরকম টাইটেল, ইন্ট্রোডাকশন টা থাকতে হবে, মেথোডোলজিটা কি, কোয়েশ্চেনারি কি, গোলটা কি, সে কি গোল বা কি কোয়েশ্চেন সেট আপ করছে এখান থেকে যেটা সলভ করতে চাচ্ছে এখানে আমার ল্যাবে আসার পর, কাজ করার পর, কাজের সুযোগ পাওয়ার পর। I hope it makes sense to everyone that how we need to prepare the research proposal. Okay? তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এটা হচ্ছে আরেকটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। যেটা হচ্ছে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য মূলত বেশি দেখা হয় যেমন পিএইচডি এর জন্য, পোস্ট ডক এর জন্য অথবা মাস্টার্স এর জন্য। এটাকে খুবই ইভালুয়েট করে প্রফেসররা লাইন বাই লাইন। আমি এখানে একটু সাজেশন দিচ্ছি যে স্টেটমেন্ট অফ পারপাসটা কিভাবে লিখবো। যেমন হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন লেখা। ইন্ট্রোডাকশন বলতে আমি ফর এক্সাম্পল আমি ডেটা সায়েন্স এর কথা বলতেছি। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময় বা ডিপ লার্নিং, ডেটা সায়েন্স এখন ডেটা সায়েন্স, ডিপ লার্নিং এগুলো অনেক কিছুর উপরে কাজ করা হয়। যেমন কেউ যদি বায়োলজি ফিল্ডের উপরে বায়োলজিক্যাল ডাটা সেটস বা মেডিকেল ডেটা সেটস বা মেডিকেল ইমেজ ডেটা সেট বা কম্পিউটার ভিশন এই ডিফারেন্ট ফিল্ডের উপরে যদি কাজ করতে চায়, তাহলে এর বর্তমান ইমপ্যাক্টটা কি সারা ওয়ার্লড ওয়াইড সেটাকে বলা হয় ইন্ট্রোডাকশন। এরকম একটা প্যারাগ্রাফ সেটা ইন্ট্রোডাকশন এর মধ্যে দেওয়া। যেটা হচ্ছে গিয়ে ডেটা সায়েন্স, মেডিকেল ইমেজিং এর উপরে কতটা ইম্পোর্টেন্ট আর যেটা সবথেকে এখন ন্যাশনাল ইন্টারেস্ট অনুসারে ইউএসএ তে এর প্রেক্ষাপটগুলো কি, এর কি স্কোপ গুলো আছে যেটা বা ইউএস এর ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে বা যেকোনো কান্ট্রির ক্ষেত্রে এটাকে কিভাবে ইমপ্যাক্ট দিতে পারে সেটাকে ইন্ট্রোডাকশন প্যারার মধ্যে লিখা। তারপর হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড মানে স্টুডেন্টরা কে কি করছে বা এটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে রিসার্চ রিলেটেড কথাটা লিখলে সবথেকে বেশি ভালো হয়। কারো যদি রিসার্চ রিলেটেড এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে হচ্ছে সে যদি কোনো কনফারেন্স অ্যাটেন্ড করে, সে কনফারেন্সে সে কি শিখছে বা কি ইন্ডিভিজুয়ালি করতে পারছে সে সেটা ইমপ্লিমেন্টেড করতে চাচ্ছে ফিউচার রিসার্চ এর কাজের জন্য এভাবে এলাইন করতে হবে। প্রফেশনাল এক্সপেরিয়েন্স কেউ যদি ইন্টার্নশিপ করে থাকে, কেউ যদি কোনো প্রফেসরের আন্ডারে কাজ করে থাকে যেমন প্রফেশনাল এক্সপেরিয়েন্স বলতে এটাকেও বোঝায় যে কেউ অনার্সের থিসিসের কাজ করছে বা প্রজেক্টের কাজ করছে প্রফেসরের আন্ডারে বা কারো ল্যাবমেটদের সাথে অথবা স্টুডেন্টদের ফ্রেন্ডদের সাথে সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে লিখতে পারে। এটার মধ্যে লিখার সময় এটাও মেনশন করতে পারে, সে যখন প্রজেক্টের কাজটা করছে সে কিভাবে ডাটা এনালাইসিস করছে, সে কিভাবে ডাটা কালেক্ট করছে এবং সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউস করছে। এটা এগেইন আমি রিপিটিং, এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউস করছে তার মানে হচ্ছে তার প্রোগ্রামিং নলেজটা আছে। প্রফেসর এটা দেখবে। যে না সে এই প্রজেক্টটা করার জন্য এই প্রোগ্রামিংটা ইউস করছে। তার মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার ধারণা আছে। এভাবে সুন্দর করে এলাইন করতে হবে। তারপর হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট, ওই যে ল্যাবে যাবে বা ওই ইউনিভার্সিটিতে যাবে সেই রিলেটেড লিখা। এখানে ২-১ জন প্রফেসরের নাম উল্লেখ করে দিতে পারে যে আমার এই প্রফেসর এবং এই প্রফেসরের কাজগুলো ভালো লাগতেছে। আমি তাদের সাথে এই ধরনের কাজ করতে ইচ্ছুক। যেমন কি যেকোনো একটা পেপার পড়ে, যেকোনো একজন একটা পেপার পড়ে, সেই পেপারের কিছু জিনিস অংশ এখানে লিখা শর্ট করে খুব মানে বড় করে না, শর্ট করে কিছু একটা লিখা যে এই জিনিসটাকে আমাকে আই ক্যাচিং লাগছে আমার কাছে। এর জন্য আমি এই ফিল্ডের উপরে কাজ করতে চাচ্ছি। কারণ আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে। এজন্য আমি এটার সাথে এলাইন করতে পারছি, মার্জ করতে পারতেছি। এজন্য আমি এর উপরে কাজ করতে চাচ্ছি। যেমন হচ্ছে রিসার্চ চুজিং আ দেন ৫ নাম্বারটা হচ্ছে গিয়ে রিজন। কেন এই রিসার্চটা করতে চাচ্ছি? সেটাও ভালো করে লিখতে হচ্ছে গিয়ে একটা প্রবলেম ফাইন্ডিং করা যায়। যেমন একটা প্রবলেমটা কেন সলভ করব? এটার ইমপ্যাক্টটা কি? প্রবলেম সলভ করার দরকার নাই। বাট ওই রিলেটেড কিছু কথাবার্তা এখানে লিখা। তারপর হচ্ছে কেরিয়ার গোল যে ওই ইউনিভার্সিটিতে পড়ার পর কি অপরচুনিটি আমি গেইন করতে পারি সেই জিনিসগুলোকে লিখা। আর কনক্লুশন এ লিখা হচ্ছে যেমন একটা ইন্ট্রোডাক্টরি মানে ফাইনাল সামারি লিখা যে কেন ওই ইউনিভার্সিটি ওই প্রোগ্রামে ওই সুপারভাইজার আন্ডারে আমি কাজ করতে দিতে চাচ্ছি। এই বিষয়টা লিখতে পারলে গুছিয়ে তাহলে অনেক হেল্পফুল হবে এখানে। Why is higher education is important? সো লাস্টে হচ্ছে গিয়ে যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট দেখা যায় কি যে
ইউএসএ তে এখন সারা বিশ্ব এখন হচ্ছে গ্লোবালাইজেশন এর যুগ। দেখা যায় ইউএসএ তে অনেক রিসার্চ ল্যাব আছে। কারো যদি গবেষণা করতে পছন্দ হয় সে ওই রিসার্চ ল্যাব গুলোতে কাজ করতে পারে, ইন্টার্নশিপ করতে পারে। এখানে অনেক রিসার্চ এর ফান্ডিং থাকে। ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ফাউন্ডেশন যেটাকে এনএসএফ বলা হয় ইউএসএ তে। কানাডাতে প্রচুর পরিমাণে এখন রিসার্চার দরকার। কারো যদি ইউনিভার্সিটির ফ্যাকাল্টিতে আসতে মন চায় সে সেখানে যেতে পারে বা কারো যদি আইটি জব গুলোকে ভালো লাগে, ইন্ডাস্ট্রি জব যেটাকে বলা হয়, কর্পোরেট জব যেটাকে বলা হয়, সে সেখানেও তার নিজের এক্সপ্লোর করতে পারে। ইউএসএ ইস দ্য ল্যান্ড অফ অপরচুনিটি এটাকে বলা হয়। তো সেই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত আমি মনে করি। বা এখানে আসলে পরে আরো অনেক কিছু এক্সপ্লোর করলে সারা বিশ্বের মানুষের সাথে এক্সপ্লোর করলে সবার সংস্কৃতি সম্বন্ধে জানা যায়। আরো অনেক মানুষের মেন্টালিটি ব্রড অ্যান্ড মেন্টালিটি হয় সেটাও অনেক পজিটিভ একটা ইমপ্যাক্ট। এখন আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুলোতে গিয়ে কিভাবে প্রোগ্রামটা সার্চ করতে হয়। আচ্ছা আমি সর্বপ্রথম ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি লিখে সার্চ দিলাম এখানে। ঠিক আছে? এই ইউনিভার্সিটি থেকে আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনূসও পিএইচডি শেষ করছে এই ইউনিভার্সিটি থেকে। এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয় প্রোগ্রামগুলো। এখানে ইউএস এর যেকোনো ইউনিভার্সিটির নাম লিখলেও হবে। আমি জাস্ট ফর দ্যা এক্সাম্পল এটা লিখলাম ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি। এখন এই ইউনিভার্সিটিতে যাওয়ার পর কিভাবে আমি আমার প্রোগ্রাম, ফান্ডিং, রিসার্চ ফান্ডিং, এডমিশন ক্রাইটেরিয়া কি আছে এগুলো কিভাবে চেক করব? তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে উপরে এরকমের সার্চ বাটন থাকে এখানে। তো ১ম এ যদি এডমিশন এর উপরে ক্লিক করা হয়, তাহলে এভাবে চলে আসবে যে আন্ডারগ্রেড করতে চাচ্ছি, কেউ কি গ্র্যাজুয়েট অ্যান্ড প্রফেশনাল এডমিশন দ্যাট মিনস মাস্টার্স, পিএইচডি অথবা পোস্ট-ডক করতে চাচ্ছি কিনা বা কি ফাইন্যান্সিয়াল এইড আছে, কি স্কলারশিপ এভেইলেবল আছে এই মুহূর্তে। আমি যদি গ্র্যাজুয়েট প্রোগ্রামে যাই, গ্র্যাজুয়েট প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে প্রত্যেকটা ডিগ্রি রিলেটেড চলে আসছে। কেউ যদি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স এ থাকে, তার কি ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ল স্কুল আছে, নার্সিং আছে, সবকিছু এভরি ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি আর্টস অ্যান্ড সায়েন্স এ যাই, এখানে আর্টস অ্যান্ড সায়েন্স এ যাওয়ার পর এখানে লেখা আছে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল এইড। তো কি রিসার্চ অপরচুনিটি আছে গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। আমরা হচ্ছে কি গ্র্যাজুয়েট কি প্রোগ্রাম গুলো আছে সেগুলো আগে যদি এক্সপ্লোর করতে চাই, এখানে ক্লিক করার পর ওকে এখান থেকে দেখা যাবে যে কি পিএইচডি প্রোগ্রাম গুলো আছে যেটা হচ্ছে গিয়ে ফল 2025 এ শুরু হবে। এই যে প্রত্যেকটা প্রোগ্রামের নাম এখানে লিখে দেওয়া আছে যে অনেকে দেশে বলে যে ইউএসএ তে হচ্ছে গিয়ে শুধু স্টেম ফ্যাকাল্টিতেই ফান্ডিং থাকে। যেমন স্টেম ফ্যাকাল্টি বলতে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স শুধুমাত্র এটার উপরে ডিপেন্ডেবল না। এখানে হচ্ছে গিয়ে যে ইকোনমিক্স বা যেকোনো সাবজেক্ট হোক না কেন, কেউ যদি ইংলিশে পড়তে চায়, সে ইংলিশেও আসতে পারে। তাদের জন্য ফান্ডিং এর ব্যবস্থা আছে। এটা একটা মিথ। যে শুধুমাত্র সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এই ফান্ডিং থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি ম্যাথমেটিক্স এ গেলাম। যেহেতু আমি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, আমি ম্যাথমেটিক্স এ পড়াশোনা করেছি। তার জন্য ম্যাথমেটিক্স সিলেক্ট করলাম বা যে মাস্টার্স প্রোগ্রাম এখানে এসে ম্যাথমেটিক্স এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে থেকে সবাই দেখতে পারবে যে কি রিকোয়ারমেন্ট দরকার ওই ইউনিভার্সিটির জন্য। ডিগ্রি রিকোয়ারমেন্ট অ্যান্ড এভরিথিং সবকিছু এখানে দেয়া আছে। সাথে যদি কেউ অ্যাপ্লিকেশন প্রসেস এর উপরে ক্লিক করে, তাহলে এখান থেকে দেখা যাবে হাউ টু এপ্লাই, কিভাবে এপ্লাই করতে হবে বা কি দরকার, ইন্ট্রোডাকশন সবকিছু ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন এখানে লিখে দেওয়া আছে। কেউ যদি একটু ভালোভাবে পড়ে তাহলে সে তার সবকিছু জানা সম্ভব। কিভাবে এপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট গুলো কি, এটার উপরে যদি ক্লিক করে তাহলে এখান থেকে দেখা যাবে যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে, জিআরই রিকোয়ারমেন্টস কতটা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে আইএলটিএস অর টফেল তার মিনিমাম স্কোর কত। এখানে আরেকটু বলে রাখি যেরকম কেউ যদি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে হয় এই ইউএসএ তে তার মিনিমাম স্পিকিং এ 7 লাগে। আইএলটিএস স্কোরে, ব্যান্ড স্কোরে 6.5 হলেও হবে। বাট স্পিকিং এ ইন্ডিভিজুয়ালি 7 থাকলে সবথেকে ভালো। তো এর জন্য যখন ইউনিভার্সিটি গুলোকে চুজ করা হবে তখন এইভাবেও তারা ক্রাইটেরিয়া গুলো দেখতে পারে যে জিআরই রিকোয়ারমেন্ট কত, আইএলটিএস রিকোয়ারমেন্ট কত। এই জিনিসগুলো যে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বাই প্রোগ্রাম এখানে সবকিছু কত জিপিএ লাগবে সেটাও এখানে লিখা আছে। ট্রান্সক্রিপ্ট কি, ডব্লিউবিএস ইভ্যালুয়েশন লাগবে কি লাগবে না বা ইউনিভার্সিটি থেকে সরাসরি ইমেইল করলে হবে কিনা। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। এখানে যদি কেউ দেখে যে অ্যাপ্লিকেশনস আর ওপেন অগস্ট 1 সো ফল 2025 এর জন্য অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্টেড। এখন কেউ যদি জানুয়ারিতে এপ্লাই করে, কেউ যদি ফেব্রুয়ারিতে এপ্লাই করবে তার মানে হচ্ছে সে অলরেডি লেট। আর ইউসি তে একটা নিয়ম হচ্ছে গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে যত তাড়াতাড়ি এপ্লাই করে তার রিভিউটা খুব তাড়াতাড়িই হয়। এর জন্য এখান থেকে ভালোভাবে সবকিছু দেখতে পারো। এজন্য আমি একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলাম, এক্সাম্পল দেখিয়ে দিলাম যে কিভাবে ইউনিভার্সিটি গুলোকে সার্চ করতে হবে বা কিভাবে প্রোগ্রামটা ফাইন্ড আউট করতে হবে। এভাবে আই মিন সবাই মানে খুঁজে দেখতে পারে যে কিভাবে তার প্রোগ্রাম গুলোকে খুঁজতে হবে এখান থেকে।
হ্যাঁ, এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন সে করতে পারে আমাকে আ কিভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্বন্ধে বা যে ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, আপনি কি এখন আর্কানসস স্টেটে আছেন জিটিএ হিসেবে? আপনি কি আর্কানসস স্টেটে ইউনিতে কি এখন গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন? না, আমি এখন এখানে ম্যাথ ফ্যাকাল্টি হিসাবে আছি। ফরমার ছিলাম ওয়েস্টার্ন কেন্টাকি ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এ। তারপরে আরো ২ বছর জব করেছিলাম চায়নাতে। ডেটা মাইনিং কে ল্যাবরেটরিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে। এটা হচ্ছে ইয়ানচান ইউনিভার্সিটি চায়নাতে। এখন আরকানসাস স্টেট ইউনিভার্সিটিতে আছি। ভাই ডেটা সায়েন্স এখন বর্তমানে সবচেয়ে রেলেভেন্ট ফিল্ড কোনটা? এখন তো অনেক ডেটা সায়েন্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বুম করতেছে। আর সবাই ডেটা সায়েন্টিস্ট হইতে চাইতেছে। এখন আমি হচ্ছে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ফর এক্সাম্পল আমি কিন্তু ডেটা আনতে পারবো। যে কোয়ালিটেটিভ ডেটা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ যে ডেটাগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সোশ্যাল সায়েন্স থেকে মেইনলি আসে। এখন আপনার মতামতে সোশ্যাল সায়েন্স এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর পাশাপাশি কোনটা রেলেভেন্ট আছে বা কোন ফিল্ডে টেকনিক্যাল স্কিল অর্জন করলে ভালো হবে? যেরকমের আমি আমার রিসার্চ ফিল্ড এর কথা বলতেছি, যেরকম আমি মেডিকেল ইমেজ ডাটার উপরে কাজ করি। যেটা এখন প্রত্যেকেরই রিসার্চ ফিল্ড হচ্ছে গিয়ে ডিফারেন্ট। তা আমি যেটা মনে করি আমার নিজের রিসার্চ ফিল্ড এর উপরে সেটা ইউএসএ তে কারেন্ট প্রেক্ষাপট অনুসারে খুবই প্রমিসিং একটা রিসার্চ ফিল্ড। যেমন হচ্ছে সিটি ইমেজ, এমআরআই ইমেজ আমি এর উপরে কাজ করি। আমার থিসিসের কাজ এটার উপরই করা ছিল। তো এর জন্য আমি এই ফিল্ড এর উপরে যদি বলতে চাই যে এই ফিল্ডের এখন জব অপরচুনিটি খুবই বেশি কম্পেয়ার টু দ্যা আদার্স। যেরকমের কেউ ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করে, যেমন কর্পোরেট সেক্টরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করা হয়, যারা ডেটা সায়েন্টিস্ট থাকে বা বিভিন্ন ডেটা পাইপলাইন ঠিক করে বা ডেটা ইঞ্জিনিয়ারিং যারা আছে। কিন্তু আমার টোটালটা ডিফারেন্ট। কারণ আমি হচ্ছে সম্পূর্ণ মেডিকেল ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করি। এখন মেডিকেল ডাটা সেটও অনেক ধরনের ডাটা সেট, ডাটা সেট থাকে। আমার টোটালটাই কাজটা হচ্ছে গিয়ে ইমেজ রিলেটেড নিয়ে কাজ করা। যে কোন অংশেতে ক্যান্সার আছে কি ক্যান্সার নেই সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। আর ভাই যারা সোশ্যাল সায়েন্স আছে তারা তো এলো একটা স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে পাবে না। ফর এক্সাম্পল আমি এখন মাস্টার্স এন্ড পিএইচডি করতে যাচ্ছি ডেটা সায়েন্সে। এখন আমার এলওআর গুলো পাবো আমি সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টি থেকে। এটা তো এখন রেলেভেন্ট থাকতেছে না। এখন কোন মানে কোন একটা সাজেশন থাকবে যে আমি কিভাবে আমার মানে মাস্টার্স এন্ড পিএইচডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের দিকে নিয়ে যেতে পারবো? আমি কিছু ইউনিভার্সিটির নাম বলি। যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট এল প্লাসো, বয়েস স্টেট ইউনিভার্সিটি, বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গুলোতে এটা ম্যান্ডেটরি না। স্টুডেন্ট কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে নাই। কেউ যদি এখন এখানে পিএইচডি ইন ডেটা সায়েন্স করতে পারে, সে যদি আমি সবথেকে সাজেস্ট করব কিছু পাবলিকেশন এ কাজ করা। যদি ইউএসএ তে আসারই টার্গেট থাকে কিছু পাবলিকেশন রিলেটেড যদি ডেটা সায়েন্স এর উপরে যদি কোন কাজ করতে পারে, তার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে। এখানে এসে ফান্ডিং বা এডমিশন দুটোই ম্যানেজ করা। যে এট লিস্ট তাকে বোঝানো যে আমার এই নলেজের উপরে ডোমেইনের উপরে আমার খুব ভালো স্ট্রং একটা নলেজ আছে। আর ভাই মানে সোশ্যাল সায়েন্সটা কি সায়েন্স যে জার্নালস গুলো আছে স্কোপাস ইন্ডেক্স ওয়ান ওগুলো তো পাবলিশ করতে পারবে? আর পাবলিশিং এর ক্ষেত্রে আমি দেখলাম যে একটু মানে ওরা ফার্স্ট অথার এমন মানুষ চায় যারা কিনা অলরেডি ফ্যাকাল্টি, বুঝছেন? আমি তো একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ফ্রেশম্যান, আমাকে তো মূল্যায়ন দিচ্ছে না। হ্যাঁ, এটা এখন বর্তমানে প্রত্যেকটা জার্নালে এরকমের একটা অবস্থা যেরকমের আগে খুব এটা ভালো ছিল ব্লাইন্ড রিভিউর জন্য। এখন কেউ যদি পরিচিত কেউ থাকে বা সবাই এটাই পছন্দ করে যে ওই পেপারটা কেউ এমন কেউ সাবমিট করো যে হচ্ছে ফ্যাকাল্টি। তাহলে হচ্ছে এই পেপারটার ইভ্যালুয়েশন আরেকটু বেশি হাই হয়। এরকমের একটা বিষয়। সেক্ষেত্রে সাজেস্ট করব যদি ওয়েট না করা। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় কি আমি একটা পেপার সাবমিট করলাম Q1 এ। এখন আমার ৯ মাস 12 মান্থ ওয়েট করা লাগতেছে। বাট আমার অ্যাপ্লিকেশনও করতে হবে ইউএসএ তে বা অন্য কোথাও। এত ওয়েট না করে যেমন কনফারেন্স প্রসিডিং গুলো থাকে যেটা পির রিভিউড কনফারেন্স প্রসিডিং সেটাতে এখানে কেউ দেখে না কে ফার্স্ট অথার কে সেকেন্ড অথার বা কে নাম দিচ্ছে। ওইখানে খুব দ্রুত কাজ করে প্রোফাইল গুলোকে ইভালুয়েট করে পরবর্তীতে এখানে এসে Q1 বা স্প্রিঞ্জার নেচার যেটাই হোক না কেন, যে স্কোপাস আন্ডারেই হোক না কেন সেগুলো করা সম্ভব। একটু স্মার্টলি ডিসিশন নিয়ে, ওয়েট না করে বা সময় নষ্ট না করে। হ্যাঁ, কনফারেন্স পেপারের কি দাম আছে? মানে আমি তো কনফারেন্স পেপার ৩ জায়গায় পাঠাইছিলাম কিন্তু ওরা হচ্ছে টাকা বেশি চায়। যেমন $50-60 একজন বাংলাদেশী স্টুডেন্টের জন্য অনেক। ৪-৫ হাজার টাকা। এখন কনফারেন্স পেপারের অবশ্যই দাম আছে। একটা রিসার্চ হচ্ছে গিয়ে যে শুধু মানে কনফারেন্স হইতে পারবে না বা অনলাইন জার্নালি সাবমিট করতে হবে বিষয়টা এরকমের না। এখন দেখা যায় কি মানে মূল কথা হচ্ছে গিয়ে
প্রোফাইলটা হচ্ছে গিয়ে এমনভাবে লিখতে হবে, যেরকম আমি একটা জিনিসের বললাম যে সার্টিফিকেশনের কথা, যে অনলাইনে এখন কোর্সেরাতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোর্স করা যায়, বা এগুলোকে সিভিতে উল্লেখ করা, বা পাবলিকেশন গুলো হচ্ছে সেটা কনফারেন্স হোক আর যেখানেই হোক না কেন, এখন ফান্ডিং এর একটা বিষয় থাকে। এখন সেটা সব থেকে ভালো হয় যদি কো অথার ম্যানেজ করা যায়। কো অথার বলতে কি, যেমন আমরা ৩ জন বন্ধু মিলে কাজটা করতেছি, সেই ৩ জন বন্ধু টাকাটা স্প্লিট করে নিলাম। এরকমের তো হয়, এরকমের দেখা যায়। বা কোনো টিচার কাজ করতে যদি আগ্রহী থাকে, সেই টিচারকে অ্যাপ্রোচ করতে বলা যায় যে আপনার কাছে ফান্ডিং আছে কিনা, ফান্ডিং হবে কিনা, বা আমরা কি আরো একজনকে কো-অথর হিসাবে নিতে পারি, সে আমাদের সাথে কাজ করলো, আমরা তারপর টাকাটা স্প্লিট করে নিলাম। আমি মনে করি এইভাবে করা সম্ভব। আমি যখন বাংলাদেশে ছিলাম, সেই আই মিন সেম সিচুয়েশনের মধ্যেই ছিলাম যে একটা পেপার পাবলিকেশনের জন্য অনেকগুলো খরচ আছে বা বিভিন্ন কিছু আছে। তখন আমরা দেখা যায় কি বন্ধুরা মিলে করতাম। ৪ জন বন্ধু মিলে ভাগ করতাম। আমি কোডিংটা করতাম। কেউ হচ্ছে গিয়ে ডেটা মেথোলজি করতো, কেউ লিটারেচার রিভিউটা করতো, কেউ পেপারটা লিখতো। পরে আমরা সবাইকে এটা ভাগ করে নিতাম অ্যামাউন্টটা। তখন দেখা যায় কি সবার একটু বার্ডেনটা কম হয়। আর ভাই ডেটা সায়েন্টিস্টের জন্য এটা তো অনেক পার্ট আছে, যেমন ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা মাইনিং, তারপর হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট। এখন আপনার মতামতে কোনটা সবচেয়ে বেশি ইউজড হচ্ছে? ডেটা অ্যানালিটিক্স, মানে অ্যানালিটিক্যাল টুল দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন, ওটাতে বেশি রেলেভেন্ট থাকতেছে জব ফ্যাক্টর গুলো? আমি ডেটা অ্যানালিটিক্স সাজেস্ট করব না। কারণ ডেটা সায়েন্টিস্ট যে প্রোগ্রামগুলোকে, কোর্স মডিউলগুলো এমনভাবে সেটআপ করা আছে, যেমন ওই যে কি কোর্স গুলো পাস করতে হবে পিএইচডি ডিগ্রির জন্য বা মাস্টার্স ডিগ্রির জন্য, ওগুলো টোটাল একটা কোর্স আউটলেট দেওয়া থাকে। যেমন যেমন ডেটা সায়েন্সের জন্য ডেটা মাইনিং পড়তে হয়, ডেটা সায়েন্স কোর্সটা পড়তে হয়, স্ট্যাটিস্টিক্স কোর্সটা পড়তে হয়, অথবা যেকোনো একটা প্রোগ্রামিং নিতে হয়, আর অথবা পাইথন। আর যদি ডেটা অ্যানালিটিক্সে আসতে হয়, আরেকটা জিনিস হচ্ছে ইউসিতে ডেটা অ্যানালিটিক্স কিন্তু স্টেম ফ্যাকাল্টির আন্ডারে না। তার মানে হচ্ছে কি কেউ ডেটা অ্যানালিটিক্সে যদি মাস্টার্স করে, তাহলে সে ৩ বছরের ওপিটি এক্সটেনশন পাবে না, মানে জব এমপ্লয়মেন্ট যেটাকে বলা হয়। আর কেউ যদি ডেটা সায়েন্স প্রোগ্রামে আসে, তাহলে সেটা হচ্ছে স্টেম ফ্যাকাল্টির আন্ডারে, তার ৩ বছর কাজ করার সুযোগ পাবে ইউসিতে গ্রাজুয়েশন শেষ করার পর। কেউ যদি মাস্টার শেষ করে কেউ যদি জব শুরু করতে চায় কর্পোরেট লেভেলে, এই দুইটা জিনিসের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো আমি সাজেস্ট করবো ডেটা সায়েন্স নেওয়ার জন্য, তাহলে তার জানার ডোমেনটা আরো অনেক বাড়ে। ভাই সার্টিফিকেশনের কথা আপনি ভালো জিনিস উল্লেখ করছেন। আমি বেশ কয়েকটা মানে কোর্সের অনেকগুলো কোর্স করে রাখছি ডেটা অ্যানালিটিক্সটা বোঝার জন্য আর কি। আমার তো ফিল্ডটা বললাম সোশ্যাল সায়েন্স, যার ফলে আর তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, যে গুগলের কোর্স গুলো আছে ওগুলো করা হয়ে গেছে। এখন এই সার্টিফিকেশন গুলো কতটুকু ভ্যালিড থাকবে? আমি যদি আমার এসওপি তে বা কভার লেটারে উল্লেখ করে যে আই ডিড নট স্টাডি আন্ডার আ স্ট্যাটিস্টিক অর আ মেশিন লার্নিং এক্সপার্ট, but I have completed a number of courses online and done a lot of projects on my own, ওটাও যদি ওদেরকে ডিসপ্লে করায় আর কি প্রফেসর মেইলিং এর ক্ষেত্রে, তখন কি মানে একটা পজিটিভ রিপ্লাই পাওয়া যাবে? অবশ্যই এটা অনেক পজিটিভ একটা রিপ্লাই পাওয়া যাবে। আমি এর জন্যই বলছিলাম যে সিভি লেখার সময় সিভিতে এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করে দেওয়ার জন্য। অ্যাটলিস্ট প্রফেসররা এই জিনিসটা দেখলে বুঝে যে সে ছেলেটা খুব সিরিয়াস, তার এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড না থাকার কারণেও সে শিখতে চাচ্ছে, সে শিখতে আগ্রহী, তার কারেন্ট একটা স্ট্যাটাস আছে, সে অলরেডি শিখতেছে। এটা অনেক বড় একটা জিনিস ম্যাটার করে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আর ভাই ইমেজ প্রসেসিং এ মনে হয় আপনি কাজ করতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইমেজ প্রসেসিং এখন মিডিয়া স্টাডিজ এর ক্ষেত্রে ইমেজ প্রসেসিংটা কিভাবে জড়িত করা যায়, এই ধরনের কোনো টিপস এন্ড আইডিয়াস থাকলে মানে ভালো হতো। যেমন হচ্ছে গিয়ে ২ টা অ্যালগরিদমের নাম বলতে পারি, যেটা হচ্ছে ডিপ লার্নিং এর এখন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে, যে মিডিয়া ফলস কোনটা কভার করার ওই যে জন্য। ডিপ ফেক কভার গুলো, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। ফেক বা স্পাম এই জিনিসগুলোকে করার জন্য সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গেন মেথড বলা হয়, GAN, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। আর একটা হচ্ছে গিয়ে TCNN, যেটা হচ্ছে আপডেটেড ভার্সন অফ দ্য কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। আর ওটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে টেম্পোরাল কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। এটার উপরেও কাজ করা যেতে পারে। এই জিনিসগুলো প্রচুর পরিমাণে ডিপ লার্নিং এর এখন ইউজ করা হচ্ছে মিডিয়া অ্যানালাইসিস এর ক্ষেত্রে। আমি কি একটু কথা বলতে পারি? জি, জি, sure। সরি, ইন্টারাপ্ট করলাম স্যার। যদি স্লাইডস বাকি না থেকে থাকে, তাহলে আমরা কোয়েশ্চেন আনসারের সেশনের দিকে কি যাব? কারণ অনেকগুলো হাত দেখা যাচ্ছে। আর যদি বাকি থেকে স্যার কিছুটা পজ করে লাগলে আমরা কোয়েশ্চেন্স গুলো নিয়ে নিতে পারি, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আমরা হচ্ছে কোশ্চেন গুলো নিয়ে নিতে পারি। পরবর্তীতে যদি কারো এই রিলেটেড কোশ্চেন থাকে, তাহলে আমি আবার ব্যাক এসে আবার দেখাবো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমি একে একে করে যারা হ্যান্ড রেজ করেছেন তাদের ডাকছি, তারা প্লিজ স্যারকে কোয়েশ্চেনটা করবেন। শৈবাল সাহা ভাইয়া, আপনি স্যারকে কোয়েশ্চেনটি করুন, আপনার কোয়েশ্চেনটি।
থ্যাংক ইউ প্রফেসর। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে লেটার অফ রিকমেন্ডেশনের কথা। তো দেখা যাচ্ছে যে একজন ক্যান্ডিডেট সে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। তো 10টা ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 2টো বা 3টে করে যদি লেটার অফ রিকমেন্ডেশন লাগে, তো ম্যাক্সিমাম 30টা লাগতে পারে লেটার অফ রিকমেন্ডেশন। তো 10জন প্রফেসর বা 3জন প্রফেসর 10টা লেটার অফ রিকমেন্ডেশন আমার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে লিখতে চাইবে না, যেটা বাংলাদেশের একদম করুণ বাস্তবতা। এই ক্ষেত্রে আমরা খুবই ভুক্তভোগী। তো এই জায়গাটা থেকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, বা প্রফেসরদের কি বলে আমরা হেল্প করতে পারি? আমরা আসলে হেল্প করতে চাই, প্রফেসরদের হেল্প যেটা করার কথা সেটা আমরা হেল্প করতে চাই। তো এটা কিভাবে ম্যানেজ করা যায়, আপনি যদি কোনো সাজেশন দিতেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। দেখা যায় কি আমি যখন এপ্লাই করতেছিলাম তখন আমারও এরকম অনেক কিছু ফেস করা লাগছিল ডিফিকাল্টিস। তো সব থেকে বেস্ট স্মার্ট ওয়ে হচ্ছে গিয়ে এগুলো থেকে বের হয়ে আসার জন্য প্রফেসরই যে লেটার অফ রিকমেন্ডেশন দিবে তা না। যে কেউ যদি কোনো পাবলিকেশন করে থাকে, দেখা যায় কি গুগল স্কলারে ঢুকে দেখা যায় আমার পেপারটা কজন সাইট করছে। একটা পাবলিকেশনে দেখা যায় কি আমার পেপারে 4টা সাইট করছে। তো ইন্ডিপেন্ডেন্ট সাইটেড কারা সেটার উপরে ক্লিক করেও দেখা যায় ইমেল গুলো কে কে আমার পেপারটা সাইট করছে। তাদেরকে একটা ইমেল করা খুব সুন্দর করে, যে আমি গুগল স্কলারে দেখলাম আপনি আমার পেপারটাকে সাইট করছেন, আমার আর্টিকেলটা আপনি পছন্দ করছেন। এখন আমি হায়ার স্টাডির জন্য যেতে চাচ্ছি, আপনি কি আমার সম্বন্ধে কিছু একটু লিখতে পারবেন লেটার অফ রিকমেন্ডেশনে, কেন আপনি আমার পেপারটা সাইট করছিলেন গুগল স্কলারে, আপনার আমার রিসার্চের কোন কাজটা ভালো লাগছে। এটা একটা খুবই স্ট্রং একটা লেটার অফ রিকমেন্ডেশন। আমি এই কাজটা করতাম। দেখা যায় কি অনেক সময় প্রফেসরদের গেলে তারাও অনেক কারণে, ব্যক্তিগত কারণে বা ডিপার্টমেন্টাল কারণে ব্যস্ত থাকে, বারবার সেম জিনিস করতে চায় না, রিপিটেড করতে চায় না। দুই একটা দেওয়ার পরে আবার সেম কাজের জন্য গেল, প্রথমবার যেরকম অ্যাপ্রোচ থাকে পরের বার ওরকম অ্যাপ্রোচটা থাকে না। দেখা যায় এই কাজটা করা যায়, আমি এই কাজটা করতাম। ওই যে লেটার আমি গুগল স্কলার গিয়ে দেখতাম যে আমার পেপার কে 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 সাইট করছে, বা কোনো কনফারেন্সে গিয়ে বারবার অ্যাটেন্ড করতাম, প্রফেসরদের সাথে কথা বলতাম, নতুন নতুন মানুষের সাথে এক্সপ্লোর করতাম কারো সম্বন্ধে জানার জন্য। কেউ একজন একটা টক দিচ্ছে, তারপরে কিছু নোট করে তার সাথে কথা বলতাম যে আপনার টকের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, আমি আপনাকে কি লিঙ্কডইনে অ্যাড করে রাখতে পারি, বা আমি আপনাকে কিভাবে কমিউনিকেট করতে পারি। তো পরবর্তীতে সে যখন লেটার অফ রিকমেন্ডেশন দিবে সে তখন এটাও লিখতে পারে যে আমি এই ইউনিভার্সিটিতে এই একটা টকে থাকার সময় এই স্টুডেন্ট আমার টকটা পছন্দ করছিল, সে আমাকে এই কোশ্চেন গুলো এই রিলেটেড রিসার্চ কোশ্চেন গুলোকে সে আমাকে কোশ্চেন করছিল। তার মানে হচ্ছে প্রফেসর যখন এই ইভ্যালুয়েশন গুলো দেখবে, তার মানে হচ্ছে গিয়ে দেখা যায় যে স্টুডেন্ট সেই কনফারেন্সে অ্যাটেন্ড করতে আগ্রহী, রিসার্চ ওয়েবিনার গুলোতে অ্যাটেন্ড করতে আগ্রহী, সে কোশ্চেন করার তার এবিলিটি আছে। সে এতগুলো স্টুডেন্টের মধ্যেও দেখা যায় এই প্রফেসরকে সে খুঁজে বের করছে কোশ্চেনটা করার জন্য। এই জিনিসগুলো খুবই একটা প্রমিসিং এন্ড একটা পজিটিভ ইম্প্যাক্ট যদি এইভাবে চিন্তা করা হয়। আরেকটা কি একটা আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে গিয়ে যারা ডিপার্টমেন্টের প্রফেসর থাকে বা ডিপার্টমেন্টে যারা টিচার থাকে তাদেরকে অ্যাডভান্স একটা লেটার অফ রিকমেন্ডেশন রেডি করে দেওয়া, যে স্যার আমি একসাথে 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, আপনার কাছে 4টা ইমেল আসছে, তা আপনি এক বসায় এই 4টাই লেটার অফ রিকমেন্ডেশন সাবমিট করে দিতে পারেন। এভাবে করতে পারেন যে আজকে একটা অ্যাপ্লাই করলাম, 10 দিন পর আরেকটা অ্যাপ্লাই করলাম, আবার 30 দিন পর আরেকটা অ্যাপ্লাই করলাম, এরকমের যাতে গ্যাপ না থাকে। আমি আগে করতাম কি, আগে ইউনিভার্সিটি গুলোকে লিস্ট করতাম, তখন হয় কি মানে ফাইনাল ডকুমেন্ট সাবমিট পরে করলে হবে, বাট ওইখানে একটা ইনফরমেশন বক্স থাকে, যেরকম ইউএস এর ক্ষেত্রে 3জন প্রফেসরের লেটার অফ রিকমেন্ডেশন, শুধু ইমেল অ্যাড্রেস, তাদের নাম, তাদের অ্যাফিলিয়েশনটা দেওয়ার জন্য। হয়তো কি আপনারা হয়তো বা ওই পেজটাতে গিয়ে ওই পেজটা আগে শেষ করে রাখলেন, বা পরবর্তীতে গিয়ে ফাইনালি যখন পরে সাবমিট করবেন সেটা পরে করলেন, যখন আপনার সময় হয়। আমি কি বুঝাইতে পারছি যেটা এটা কিভাবে করা যায়? এই কাজটাও করা যায় মানে টাইম সেভ করার জন্য। থ্যাংক ইউ প্রফেসর, আসলে অনেক ক্রিয়েটিভ কিছু আইডিয়া দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এরপর আতিক রহমান ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম আর কি। সেটা হচ্ছে যে আমি একটু নিজেকে অ্যাসেস করার জন্য কিছু কোশ্চেন ছিল আমার। আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি এসএসসি পাস করার পরে 4 বছরে একটা মেডিকেল রিলেটেড একটা ডিপ্লোমা করেছিলাম। তারপরে ওইটা শেষ করার পরে 3 বছরের ব্যাচেলার কোর্স করেছি সোশিওলজিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে 2 বছরে পাবলিক হেলথে মাস্টার্স করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আর আমি ব্যাচেলারটা শেষ করেছি 2018 সালের অগস্টে আর কি শেষ করেছি। তো এই জায়গায় আর আমার হচ্ছে পাবলিক হেলথ ফিল্ডে কাজের অভিজ্ঞতা আছে অলমোস্ট
8 থেকে 9 বছর হচ্ছে আমি পাবলিক হেলথ ফিল্ডে কাজ করছি, এখনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছি। আর রিসার্চ রিলেটেড যদি কোনো এক্সপিরিয়েন্স বা কাজ যদি থাকে বলা হয়, ওইরকম তেমন কোনো অভিজ্ঞতা নেই। বাট একটা কো অথর হিসেবে একটা টিমের সাথে কাজ করেছিলাম যেখানে একটা পাবলিকেশন হবে। তো আমার ইচ্ছা ডিজায়ার হচ্ছে মাস্টার্স এর জন্য বাইরে যাওয়া। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাই যে আমার জন্য আসলে পসিবিলিটিসটা কেমন আছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম, আবার রিসার্চ রিলেটেড কোনো অভিজ্ঞতা নেই ওই রকম। পাশাপাশি হচ্ছে যে আহ, এখন আমার পসিবিলিটিসটা কেমন, এইটা আমি আসলে জানতে চাচ্ছিলাম আর কি আপনার অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে কি যে ইউএস এর ক্ষেত্রে সব থেকে বড় একটা পজিটিভ বিষয় হচ্ছে কি কি প্রফেসর এই জিনিসটা খুব কম ইভালুয়েট করে, কে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কে বুয়েট থেকে পড়ছে, আর কে উন্নত বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে। এখানে বায়াসনেসটা খুবই কম। আপনি যদি আপনাকে নিজেকে যদি এক্সপ্লোর করতে চান, যেমন হচ্ছে আমি সাজেস্ট করব আপনার প্রোফাইলটা কিভাবে খুব হাইলাইট করতে পারবেন। যেমন আপনি যদি একটু কষ্ট করে একটু যদি জিআরই পরীক্ষাটা দেন, বা জিআরইতে যদি 309 বা 307 300, খুব বেশিরও দরকার নেই, 307 টু 311 এর মধ্যে যদি রাখতে পারেন, আর আইএলটিএস স্কোরটাও যদি একটু খুব একটা মার্জিত একটা আইএলটিএস স্কোর আসে যেরকম 7, কোনো ব্যাংক যদি নো লেস দ্যান 6, আমি মনে করি কোনো না কোনো ইউনিভার্সিটিতে আই মিন অ্যাপ্লিকেশনটা বাড়াতে হবে। দেখা যায় কি 15-20টার মতো অ্যাপ্লিকেশন করা লাগতে পারে। যতগুলো অ্যাপ্লিকেশন বাড়াবেন তত বেশি শিখবেন, তত বেশি আরো জানবেন যে আমার আরো কোথায় কাজ করা উচিত। দেখা যায় কি এক জায়গা থেকে রিজেক্টেড হলে এটা খারাপের কিছু না। দেখা যায় নিজের ভুলগুলো বা নিজের কোথায় ত্রুটি হয়েছে সেই জিনিসটাও জানা যায়। আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ এই প্রফেশনে এসে কেউ বিফলে গেছে, যে কেউ যদি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে গেছে বা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে তার কোনো না কোনো ভাবে হয়ে গেছে। আপনি সাজেস্ট করবো আপনি আপনার টিচার বা আরো কারোর সাথে কমিউনিকেট করেন যে আমি আরো কিছু পাবলিকেশনে কাজ করতে পারি কিনা, যে যেটা হচ্ছে কি সামঞ্জস্য থাকবে আমি যেই প্রোগ্রামটা করতে চাচ্ছি সেটার সাথে। কিছু হচ্ছে কি অনলাইনে কোর্স করতে পারেন, কোথাও সার্টিফিকেশন আছে কিনা সেই জিনিসগুলো দেখতে পারেন। পাশাপাশি আইএলটিএস আর জিআরই স্কোরটা যদি খুব ভালো একটা মার্জিত স্কোর উঠান, আমি মনে করি সবার থেকে আলাদা থাকবেন। এটা ইম্পসিবল কিছু না। জি জি, হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমি আরেকটা যদি এর সাথে রিলেট করে কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে ফান্ডিং এর স্কোপটা, স্কলারশিপের ব্যাপারটা কিরকম থাকবে আর কি। এই ফান্ডিং এর জন্য একটু ডেসপারেটলি নিজেকে ঘাটাঘাটি করতে হবে। আমি একটু আগে একটা ইউনিভার্সিটি এক্সাম্পল দেখাই দিছি এর জন্য। ইউনিভার্সিটি এক্সাম্পলে গিয়ে দেখা যায় কি ওইখানে সবকিছু লেখা থাকে, ফান্ডিং কিভাবে থাকবে, সেন্ট্রাল ফান্ডিং থাকবে নাকি প্রফেসর ম্যানেজ করা থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে কমিউনিকেশন স্কিলটা বাড়ানো, যেরকম গ্রাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর কি ইমেল করা, যে 3টা বিষয় কোশ্চেন লেখা, কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, আপনাদের কি ফান্ডিং সেন্টার নাকি প্রফেসর ম্যানেজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার কতটুকু পসিবিলিটি আছে এই ফান্ডিং এর জন্য। এরকম যত বেশি কোশ্চেন করতে থাকবেন আই মিন ডিপার্টমেন্টে বা জানার জন্য আপনি তত বেশি জানতে পারবেন। এরকমের কোনো ম্যান্ডেটরি নাই যে এই ব্যাকগ্রাউন্ডের হলেই যে মানে ফান্ডিং পাওয়া যাবে কি ফান্ডিং পাওয়া যাবে না, আমার সিজিপিএ কম আমি ফান্ডিং পাবো কি পাবো না, এরকম বিষয় না। জাস্ট কিপ অ্যাপ্লাইং এন্ড যত বেশি অ্যাপ্লাই করবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, কোনো না কোনো ভাবে একটা ম্যানেজ হবেই। থ্যাংক ইউ ভাইয়া, আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আমি আসলে কোন ট্র্যাকে কিভাবে ফোকাস করবো এটা আমি বুঝতে পেরেছি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর নাফিসা নাওয়াল আপু, আপনার প্রশ্নটি করুন। ভাইয়া আপনি যেহেতু ম্যাথমেটিক্স এর স্টুডেন্টস, তো আপনি যদি বলতেন যে আপনার যে ফিল্ড সেটার সাথে হয়তো আমারও কিছুটা একটু মিল আছে। So, আমি অ্যাপ্লাইড ভার্সনের, আপনার ম্যাথমেটিক্স আমি স্ট্যাটিক্স। তো আপনি গ্রাজুয়েশনের আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ার থেকে এবার লাস্ট ইয়ারের মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশনের জন্য সাজালে, মানে কি কি আমাদের যেমন প্রোগ্রামিং আছে, আমাদের স্পিএসএস আছে, আমাদের ম্যাটল্যাব আছে। তো কিভাবে সাজালে আমরা জিনিসটা ভালো একটা ফোকাসে যেতে পারি, এবং ডেটা সায়েন্স তো আমাদের বিষয়, আমাদের রিলেটেড। সো একটা ভালো একটা জিনিস আসবে, মানে একটা ভালো প্রোফাইল আসবে। অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেটা একটু যদি বলতেন, মানে ওভারঅল আমরা কি করতে পারি, একটা প্রোফাইল কিভাবে সাজাতে পারি, কিভাবে বেটার করতে পারি।
এই জিনিসটা যদি একটু বলেন। আচ্ছা ঠিক আছে। ১ম হচ্ছে গিয়ে ওয়ালাইকুম আসসালাম। আপনার সালামের উত্তর দিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি যখন মানে ব্যাচেলরে পড়তাম তখন হচ্ছে গিয়ে আমাদের ম্যাথমেটিক আর MATLAB শেখানো হতো। আর অন্য কোনো প্রোগ্রামিং শেখানো হতো না। তো আমি নিজে থেকে ওই যে Coursera বা কোথায় ফ্রিতে কোর্স করা যায় যেখানে একটা সার্টিফিকেট থাকবে যেখানে শো করবে যে না আমি এই কোর্সটা শিখছি। তো এর জন্য আমি প্রচুর পরিমাণে পাইথন শিখতাম। পাইথন শেখা শুরু করছিলাম। পাইথন আর R প্রোগ্রামিং এই ২ টা জিনিস। যে ২ টা জিনিস আমার পরবর্তীতে আমি চায়নাতে যাওয়ার পর প্রচুর পরিমাণে আমাকে হেল্প করছিল। আরো ভালোভাবে শেখা, আরো ভালো জব অপরচুনিটির জন্য। আর আপনি আরেকটা কাজ করতে পারেন যে দেখা যায় কি বাংলাদেশে কোথায় প্রোগ্রামিং রিলেটেড ওয়ার্কশপ হচ্ছে। এই জিনিসগুলো সার্চ করতে পারেন। যে বুয়েটে হচ্ছে কিনা বা আ ভালো ইউনিভার্সিটিতে গুলো হচ্ছে কিনা সেখানে অ্যাটেন্ড করতে পারেন। একটা সার্টিফিকেট নিতে পারেন ওদের থেকে। সেই জিনিসগুলো বেশি করে সিভিতে হাইলাইট করা। আর শুধু যে ডাটা সায়েন্স এর উপরে ফোকাস দিবেন তা না। মানে ইউএসএ হচ্ছে বায়োস্ট্যাটিস্টিয়ান যারা মানে এভাবে সাজেস্ট করতে পারে যতটুকু সম্ভব যে বোঝা যাচ্ছে যে আপনি যে শুধুমাত্র ডাটা সায়েন্স এর উপরে ফোকাস না করে আরো যেহেতু এক্সপ্লোর যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে করতে পারেন। কারণ শুধুমাত্র যদি ডাটা সায়েন্স এর উপরে ফোকাস করেন তাহলে হচ্ছে গিয়ে জব অপরচুনিটি শুধু একটা দিকেই চলে আসবে। আর ইউএসএ এটা অনেক বড় একটা ম্যাটার করে। যেরকম মাল্টিপল অপশন যদি থাকে সেটাও অনেক ভালো যে জব অপরচুনিটি গুলো আরো ডিফারেন্ট সেক্টর গুলোতে আম আমি এটুকু একটা বলি যেমন ডেটা সায়েন্স যতটা ইনকাম করে ইউএসএ তে তার থেকে বায়োস্ট্যাটিস্টিয়ান যারা ইউএসএ তে জব করে তারা অনেক বেশি ইনকাম করে। তাদের মান্থলি সেলারি আরো অনেক বেশি। তো এই জিনিসগুলো ডিফারেন্স আছে। আপনি যদি এই জিনিসগুলো একটু আগে থেকে একটু ঘাটাঘাটি করে নিতে পারেন অনলাইন বা এখন থেকেই সেই জিনিসগুলো আরো অনেক কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা প্রশ্ন ছিল যে কি আমরা বায়োস্ট্যাটিস্টিয়ান বা যেটা বলেন আ এগুলো তো আমরা বলতেছি আগে থেকেই করব। তাহলে এই রিলেটেড পেপার তাহলে অনেক বেশি করা লাগবে? যদি আমি ২ টা ফিল্ড সিলেক্ট করি তাহলে আমার পেপার কি ২ টা ফিল্ডেরই হওয়া লাগবে? না, এটা ম্যান্ডেটরি না যে পেপার ২ টা ফিল্ডেরই থাকতে হবে। মানে আপনি একটা যেকোনো একটা স্ট্রং ফোকাস রেখে মানে আমি এক্সাম্পল দিলাম বায়োস্ট্যাটিস্টিশিয়ানরা এদের অপরচুনিটি আরো বেশি। এর মানে এই না যে আপনারই বায়োস্ট্যাটিস্টিশিয়ান মানে হতে হবে বা করতে হবে। আপনার যেটা কমফোর্টেবল যেই ফিল্ডে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই হুম। ফিল্ডেই আপনি হচ্ছে চুজ করতে পারেন। আমি আজকে যে ইউনিভার্সিটিটা দেখাইলাম ওই যে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে এটা হচ্ছে গিয়ে যে বায়োস্ট্যাটিস্টিক্স, বায়ো ইনফরমেটিক্স বা এই রিলেটেড গবেষণার জন্য বেস্ট ইউএস এর মধ্যে। আর এদের স্কলারশিপও খুব হাই। কম্পেয়ার টু অল ওভার ইউনিভার্সিটি। আপনি এই ইউনিভার্সিটিতেও ফর এক্সাম্পল দেখতে পারেন। পাবলিকেশন ১ টা ২ টা থাকলে খুবই ভালো। অ্যাপ্লিকেশনের সময় খুবই হেল্পফুল মানে কাজে দেয় যে স্টুডেন্টরা অলরেডি সে টিচার সম্বন্ধে জানে সে একটা পেপার কিভাবে লিখতে হয়, একটা পেপার কিভাবে সাবমিট করতে হয়। তার অলরেডি সেই জ্ঞানটা আছে। জান্নাতুল কুবরা শিলা আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এখন মাস্টার্স করছি। তো আমার প্রশ্ন ছিল যে আমি যদি পিএইচডি প্রোগ্রামের জন্য যেতে চাই সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে কি কোনো অর্গানাইজেশনে একটানা ১ বছর বা ২ বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকাটা ম্যান্ডেটরি কিনা? বা কিভাবে প্রোফাইলটাকে পিএইচডির জন্য সাজানো যেতে পারে? এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। ওয়ার্ক এক্সপেরিয়েন্স হচ্ছে গিয়ে অবশ্যই যদি কাজ কেউ করে থাকে তার জন্য এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আর যখন হচ্ছে গিয়ে এসওপি একটা স্টেটমেন্ট অফ পারপাস এর কথা বলছিলাম বা হচ্ছে গিয়ে লেটার অফ রিকমেন্ডেশন যেরকম এই অর্গানাইজেশনে কাজ করার সময় আপনি আপনার সুপারভাইজারকে একটু বলে দিবেন যে, আমি এখানে কাজ করার সময় আমার যে লেটার অফ রিকমেন্ডেশনটা লেখা হবে সেটা যেন একটু গবেষণার দিকে একটু আ ফোকাস বেশি দেওয়া হয় যে আমি এখানে কাজ করার অবস্থায় যে আমি কি ধরনের প্রবলেম গুলো নিয়ে কাজ করছি বা কি ধরনের গবেষণা নিয়ে কাজ করছি বা এটা নিজে স্টেটমেন্ট অফ পারপাস এ এভাবে উল্লেখ করতে পারেন। যেমন দেখা যায় একটা টিম থাকে যে জবের সময় আমি এই টিমের সাথে এই প্রবলেমটা সলভ করছি। যেটা আমি ব্যাচেলরে বা মাস্টার্সে পড়াশোনা করার সম্বন্ধে জানছি, জেনে এই জিনিসটা আমি আমার ইমপ্লিমেন্ট করছি। যেটাকে বলা হয় রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন অর রিয়াল লাইফ ইমপ্লিমেন্টেড। আর এটা থেকে আমি এই আউটপুটটা পাইছি এই কাজের জন্য। এখন আমি ইন ফিউচার গবেষণার জন্য ইউএসএ তে এসে বা কানাডাতে এসে পিএইচডি প্রোগ্রামের জন্য আমি এটার উপর আরো ফোকাস দিতে চাচ্ছি। যে জিনিসটা আমাকে আরো অনেক বেশি হেল্প করবে। যেটা আমাকে মোটিভেটেড করছে। আর আমার এই প্রফেশনের উপরে, এই পজিশনের উপরে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আছে। আপনি এভাবে রিলেট করতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। এক্ষেত্রে কোনো অর্গানাইজেশনে একটানা কয়েক বছর কাজ করতে হবে এরকম কোনো তো ম্যান্ডেটরি ইয়ে কোনো নেই না? ম্যান্ডেটরি না। এই ক্ষেত্রে কোনো একাউন্টের ম্যান্ডেটরি ইয়ে না। নেই আপনার যতদিন ইচ্ছা কাজ করতে যে মন কোনো চায় একটা অর্গানাইজেশনে ১ বছর বা ২ বছর এক্সপেরিয়েন্স থাকতে এরকম হবে কোনো ম্যান্ডেটরি না। ফিল্ডের উপর। এহসানুল হক ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনার প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জাস্ট সিম্পলি শর্টলি এবং শেষ করব। সেটা হচ্ছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট 2 ইয়ার্স অ্যাগো। সো আমি এখন একটা
ডিফারেন্ট ফিল্ড। আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করছি, বাট আমি এখন জব করছি অ্যাজ এ হিউম্যান রিসোর্সম্যান। So I have 2 years of experience as a human resourceman. Now, when I'm applying to, suppose I'm looking for applying in UK sectors, suppose, because I'm working in UK environment currently. So এখন আমি যদি ইউকেতে অ্যাপ্লাই করতে যাই, সেই ক্ষেত্রে আমার যেহেতু সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার এসওপিতে একটা কতটুকু এফেক্ট পড়বে, আর কি কি ক্যাজুয়ালিটিস আমি ফেস করতে পারি, বা কি কি আমাকে এখন থেকে প্রিপারেশন রাখতে হতে পারে, এই বিষয়ে যদি আইডিয়া দিতেন। এটা খুবই একটা ডিফিকাল্ট কোশ্চেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড টোটালি ডিফারেন্ট আর জব সেক্টরও ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আপনি এভাবে আপনি এখন মানে মাস্টার্স নাকি পিএইচডি করতে যেতে চাচ্ছেন? না ভাই, মাস্টার্স করতে যাচ্ছি, আমি জাস্ট বিএসসি কমপ্লিট করেছি। আচ্ছা, মাস্টার্স কোন সাবজেক্টের উপরে করতে চাচ্ছেন এখন? মাস্টার্স অ্যাজ ইন ফর ম্যানেজমেন্ট অফ বিজনেস, একাডেমিক্স অর অ্যাডমিনিস্ট্রেশন, মানে এমবিএ সেক্টর দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে তো কোনো টেনশন নেই, তাহলে তো খুবই একটা স্ট্রং মানে আপনি প্রোফাইল দাঁড় করাতে পারবেন, যেহেতু আপনি হিউম্যান রিসোর্স এইচআর ডিপার্টমেন্টে কাজ করছেন। মানে আমি সাজেস্ট করবো যে মানে বারবার ব্যাচেলার বা বিএসসি এর কথাটা না টেনে লেখার সময় আপনি রিলেট করবেন, আপনি অর্গানাইজেশনে কাজ করার সময় কি কি প্রবলেম গুলো ফেস করছেন, আর কি কি প্রবলেম আপনি নিজে সলভ করছেন, আর কিভাবে আপনি কোম্পানির মানে প্রোফাইলটাকে আরো হাই করছেন, যেটা আপনি আপনার কারণে আপনার কোম্পানি অনেক মানে প্রফিট হয়েছে। প্রফিট বলতে যে টাকা ইনকাম করছে সেটা না, প্রফিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে তারা কি কি প্রবলেম গুলো সলভ করাতে পারছে আপনাকে দিয়ে। তার মানে হচ্ছে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আছে কিনা, এটার উপরে জোর দিতে পারেন, কারণ এটা একটা খুব ভালো একটা স্ট্রং সাইড হতে পারে লেখার জন্য। সেক্ষেত্রে ভাইয়া কি আমার একাডেমিক রেফারেন্সেস থেকে ওয়ার্ক রেফারেন্সটা খুব বেশি এখানে মানে অ্যাক্টিভলি কাজ করবে? ওয়ার্ক রেফারেন্সটা খুব বেশি অ্যাক্টিভলি কাজ করবে এখানে, যেহেতু অলরেডি 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, এটা খুবই খুবই ভ্যালুয়েবল। আপনি মার্কেট সম্বন্ধে জানেন, আপনার দেখা যায় যে আপনি ওই দেশে এসে ওই ইউনিভার্সিটি এসে আপনি আরো অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন, মানে হাই স্কিলড যেটাকে বলা হয়। আর একটা লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে এই যে আমি যেটা মানে ইউজ করলাম যে আমার ইলেকট্রিক ফিল্ডে, মানে আমি তো কমপ্লিট করেছি ইলেকট্রিক ফিল্ডে, বাট আই ডিডন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্সেস ইন দ্যাট ফিল্ড। সো উইল দ্যাট বি অ্যান ইস্যু যখন আমি অ্যাপ্লাই করবো বা না, এখানে ইন দুইটা ফিউচার? জিনিস হচ্ছে গিয়ে, আপনি যদি এখন এমবিএ তে ট্রান্সফার করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আমি মনে করি যে এইচআর জব যেটা করছেন সেই ফিল্ড রিলেটেড কথাগুলো টানলেই বেশি ভালো হয়। আর আপনি যদি এমবিএ তে মাস্টার্স না করতে গিয়ে আবার যদি আপনার পুরোনো ব্যাকগ্রাউন্ড অনুসারে যদি মাস্টার্স করতে চান, তাহলে আমি মনে করি আপনার সেই রিলেটেড কথাটা লিখলে সব থেকে এখানে ভালো। বুঝতে পারছি। থ্যাংক তাদের ইউ সো যাতে মাচ। এরকম যাতে মনে না হয় যে স্টুডেন্টটা কি কমপ্লিটলি লস্ট, কারণ তার বিএসসি এক সাবজেক্টে জব আর এক সাবজেক্টে, লেখার মধ্যে কোনো সামঞ্জস্য পাচ্ছি না, যাতে এরকমের যাতে না হয়। মুশাররত আপু, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার যেটা কোশ্চেন ছিল যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরে অনেক সময় দেখা যায় যে অ্যাটাচ করতে পারলে সিভি, ইদার সিভি অর রিজুমে, সেক্ষেত্রে আমাদের কোনটা আসলে সিলেক্ট করা উচিত? আমি না কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার কি একটু বলা যাবে? কথা কেটে আমি কেটে আসছে। বলছিলাম যে যখন আমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করি, ফর্মটা ফিল আপ করি, তখন দেখা যায় যে ওনারা অপশন থাকে যে সিভি অথবা রেজুমি যে কোনো একটা আমরা অ্যাটাচ করতে পারি, রাইট? সেক্ষেত্রে কোনটা আমাদের প্রেফার করা উচিত? এক নম্বর কোশ্চেন একবার অলওয়েজ বলে। একাডেমিক সিভি, নট রিজুমি। একাডেমিক সিভি আর যতগুলো পেজ হোক না কেন ডাজেন্ট ম্যাটার। একাডেমিক সিভিতে রিজুমি দেখা যায় ম্যান্ডেটরি থাকে, শর্ট পেজ, 1 পেজ 2 পেজ সব থেকে বেটার, হ্যাঁ, কারণ এত বেশি কেউ পড়তে চায় না। বাট একাডেমিক সিভি গুলো প্রফেসরের পুরোটাই পড়ে। আপনি যদি 5 পেজ 10 পেজে লিখেন, প্রফেসর এগুলো পড়বে, কারণ এটা প্রফেসরের রেসপন্সিবিলিটি। মানে এটা হচ্ছে কাজের একটা মানে অন্যতম একটা ক্রাইটেরিয়া, তার এই জিনিসগুলোকে ভালোভাবে ইভালুয়েট করা একটা স্টুডেন্ট নেওয়ার আগে। তো এর জন্য একাডেমিক সিভিটাই সব থেকে বেস্ট। আচ্ছা, একাডেমিক সিভি হলো অ্যাপ্লিকেশনে, আর যখন টিচারকে লিখবো, প্রফেসরকে লেখার সময় কি রেজুমি যখন আমি প্রফেসরকে লিখছি? আলাদা করার দরকার নেই। প্রফেসরকে লেখার সময় যখন কভার লেটার যেটা বলা হয়, কভার লেটার বলতে কি যখন ইমেলটা যখন করা হয়, তো ইমেলটা যাতে একটু শর্ট থাকে, খুব বেশি যাতে বড় না হয়। কারণ প্রফেসররা যখন কমিউনিকেট করে এত বড় ইমেল পছন্দ করে না। তখন একটু শর্ট করে লিখলেই হবে, বাট একাডেমিক সিভিটা আপলোড করে দিলেই হবে। তার মানে হচ্ছে সে তার যখন নিজের সময় হবে সে যখন সিভিটা দেখে নিবে, বাট আর যখন কভার লেটারটা পড়বে তখন সে একটা আইডিয়া নিতে পারবে এই স্টুডেন্টের সম্বন্ধে। স্যার আরেকটা সেকেন্ড কোশ্চেন হলো, সিভিতে কোন পয়েন্ট গুলো আসবে? যেমন আপনি বলছিলেন মনে হয় রেফারেন্সের কথা, রাইট? মানে সিভিতে রেফারেন্সের থেকেও সিভিতে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে ইন্ট্রোডাক্টরি বলতে কি যে আপনার নামটা, ইমেল অ্যাড্রেসটা, এই জিনিসগুলো মেনশন করা। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এডুকেশন। থার্ড নাম্বার হচ্ছে গিয়ে পাবলিকেশনস যদি থাকে। তারপর
পরেরটা হচ্ছে গিয়ে কনফারেন্স পাবলিকেশনস বা কনফারেন্স জার্নাল যদি থাকে ব্র্যাকেট দিয়ে। আর যদি আপনি অলরেডি কোনো একটা কাজ করতেছেন, সে কাজটা হচ্ছে গিয়ে অনগোয়িং হচ্ছে, সেইগুলো লিখা যে অনগোয়িং রিসার্চ ওয়ার্ক এভাবে ব্র্যাকেট দিয়ে তারপরে লিখতে পারে। তার মানে হচ্ছে আপনার রিসার্চ সম্বন্ধে একটা ভালো একটা আউটলাইন দাঁড় করালেন। তারপর হচ্ছে গিয়ে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো কিভাবে কি ধরনের ছিল সেটা। তারপর হচ্ছে গিয়ে সার্টিফিকেশনস, যদি কোনো ওই রিলেটেড কোনো প্রোগ্রামিং বা কোনো কিছু যদি শেখার থাকে সেই জিনিসগুলো। তারপর হচ্ছে শেষে যদি মন চায় যদি রেফারেন্স গুলো এড করে দিতে জাস্ট শর্ট করে, সেটা হলে ভালো হয়। এটা কত পেজ হওয়া বেটার এমন কিছু আছে, পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে মানে? ম্যাক্সিমাম 3 পেজের মধ্যে লিখতে পারলে সবথেকে বেশি ভালো হয়। এমন কোনো যাতে না থাকে, যাতে জার্গন না থাকে, যে জিনিসগুলো সামঞ্জস্য না, যে জিনিসগুলো দরকারই নেই আমার লিখার, সেই জিনিসগুলো এভয়েড করলে সবথেকে বেশি ভালো হয়। জি স্যার। থার্ড কোশ্চেন হল স্কলারশিপের ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন লো এবং হাই একটা ব্যাপার, সেটাকে রেঞ্জিংটা কিভাবে আমরা করব, মানে ফান্ডিং হিসেবে আসবে এটা, রেঞ্জিংটা কাইন্ডলি একটু যদি বলতেন। স্কলারশিপ ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটিতে কত টাকা দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ মানি এবং স্কলারশিপ অ্যামাউন্ট সেম না। এটা ডিপেন্ড করে ওই স্টেট, ওই সিটির এভারেজ কস্টের উপরে। এখন কেউ এটার উপরে ডিপেন্ড করে আর কি, এই স্কলারশিপটা ডিপেন্ড ইউনিভার্সিটি। না, হাই বলতে কি বোঝাবে $25,000 উপরে এমন কিছু আছে? ইউএসএ এমন ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে গিয়ে $40,000ও, যেটা বাংলাদেশি টাকায় 42 লাখ টাকা ইয়ারলি ভাগ করে সেটাও দেয়। এরকম ইউনিভার্সিটিও আছে। এখন ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি। মোহাম্মদ আশিকুল তারেক টিটু ভাইয়া, ভাইয়া আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোটামুটি হচ্ছে সব বিষয় ক্লিয়ার, কিন্তু স্যার হচ্ছে মানে একটা বিষয় হচ্ছে কি, এই রিকমেন্ডেশন লেটার যেটা, এটা হচ্ছে আমরা যখন হচ্ছে প্রফেসরের কাছে মেইল করব, তো সেক্ষেত্রে হচ্ছে মানে টিচার যে তিনজন টিচার হচ্ছে রিকমেন্ডেশন লেটার দিবে, তো তারা কি হচ্ছে কোনো মানে পিডিএফ ফরম্যাটে এটা দিবে আমার কাছে, সেটা আমি হচ্ছে মেইলের সাথে অ্যাটাচ করে দেব, নাকি হচ্ছে মানে প্রফেসরের মেইলে তারা হচ্ছে মেইল করবে? এটা একটু কনফিউজ। আপনি হচ্ছে যখন এই অনলাইন অ্যাপ্লিকেশন গুলো থাকে না, তখন একটা থাকে লেটার অফ রিকমেন্ডেশন। ওইখানে আপনি আপনার টিচারের নামটা লিখবেন, ডেজিগনেশনটা লিখবেন, তারপর হচ্ছে ইউনিভার্সিটির নামটা লিখবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা লিখবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হয়। এখানে ইমেল অ্যাড্রেসটা আমি সাজেস্ট করব ইনস্টিটিউট অথবা প্রফেশনাল ইমেল ব্যবহার করা, কোনো জিমেল বা ইয়াহু না। জিমেল আর ইয়াহু নাম দেওয়া মানে হচ্ছে ওটা তো আপনি নিজেও খুলে নিতে পারেন, মানে এটা বোঝায় আর কি। ইনস্টিটিউশন ইমেল গুলো হচ্ছে একটা অ্যাড্রেস করে অথবা রেকটিফাই করে সেই এই প্রতিষ্ঠানে কর্মরত বা এরকম একটা বিষয়। আর তারা তার সাথে যোগাযোগ করবে, এখানে আপনার কোনো কিছু নেই। ওই টিচার হচ্ছে পিডিএফ ডক ফাইলে লিখে পিডিএফ এ করে সিগনেচার বা সত্যায়িত করে বা যেভাবে করে আর কি বাংলাদেশে যেটা রেগুলার প্রসেস। তারপর সে ডাইরেক্ট ওইখানে ২ রকম ভাবে, অনেকে বলে যে ইমেল করতে, অথবা অনেকে বলে একটা লিংক দিয়ে দেয়, ওইখানে গিয়ে জাস্ট আপলোড করে দিলেই হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন স্যার হচ্ছে মানে আপনার দুই ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলছিলেন, যে একটা হচ্ছে মানে প্রফেসর ম্যানেজ করা, একটা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করা। তো স্যার এইখানে একটু আমার আরেকটু কনফিউশন আছে, যে হচ্ছে মানে স্যার কোন ক্ষেত্রে হচ্ছে আমি কি কি ডকুমেন্ট সাবমিট করব, মানে এই জিনিসটা একটু কনফিউজড আমি। সেন্ট্রাল অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে এখানে সবকিছু একদম পুরো ডকুমেন্ট আপনাকে ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। আর প্রফেসর ম্যানেজ বলতে হচ্ছে প্রফেসরের কাছে আপনি আপনার ডকুমেন্ট পাঠাবেন না। প্রফেসর ম্যানেজ বলতে বলছে হচ্ছে গিয়ে, ধরেন এবার ডিপার্টমেন্টে 4 জন স্টুডেন্ট নিবে, তার কাছে 4টা ফান্ডিং আছে। তো 4 জন প্রফেসর একজন একজন করে স্টুডেন্ট ভাগ করে নিল। এখন আপনার তার প্রোফাইল ভালো লাগলো, সবকিছু ভালো লাগলো, প্রফেসর মনে করতেছে যে না আমি এই স্টুডেন্টের পটেনশিয়াল এর আমার ল্যাবে দিব 2025 ফল সেমিস্টারে। তখন প্রফেসর আপনাকে রিকমেন্ডেড করে দিবে ওই ইউনিভার্সিটির গ্রাজুয়েট অফিসে। তখন গ্রাজুয়েট অফিস আপনাকে বলবে যে এখন তুমি তোমার ডকুমেন্ট বা এগুলো সবকিছু আমাদের কাছে সাবমিট করো, বা প্রফেসরই বলে দিবে, যে প্রফেসর আপনাকে পছন্দ করছে, আপনার সাথে রিসার্চ করতে চায়, প্রফেসর আপনাকে বলবে ইউ আর ওয়েলকাম। আপনাকে গ্রিন সিগন্যাল দিল, সে আপনাকে বলবে এখন আপনি অ্যাপ্লাই করেন। তখন আপনি গিয়ে যে সেন্ট্রাল যেভাবে অ্যাপ্লাই করে সেভাবে অ্যাপ্লাই করবেন। এই জি হচ্ছে। স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ স্যার। আরশি রহমান আপু, আপনার প্রশ্নটি করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন আসলে না স্যার, আমি আসলে একটু গাইডলাইন চাচ্ছিলাম। আমি আমার ব্যাচেলর কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। এই সেপ্টেম্বর দিয়ে অলরেডি 2 বছর হয়ে গেল। দ্যাট মিনস আমি 22-এ ব্যাচেলর কমপ্লিট করেছি। এখন যেটা ব্যাপার হলো,
2 বছর গ্যাপ অলরেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যেটা করেছি, আমি হচ্ছে দুটো কোর্স করেছি, একটা হচ্ছে ডেটা সায়েন্সের উপরে আর একটা হলো সাইবার সিকিউরিটির উপরে। এখন যেটা ব্যাপার হচ্ছে, আমি যদি এখন ফান্ডিং নিয়ে যেতে চাই, যেহেতু আমার কোনো পাবলিকেশনস নেই, তো অ্যান্ড আমার সিজি অলসো 3 এর নিচে, তো আমি যদি করি তাহলে আমার কি কোনো চান্স আছে আসলে আমাকে ওনারা নিবে, যে আমি এখন রিসার্চ করতে চাচ্ছি বা এটার প্রতি ইন্টারেস্টেড? এন্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেহেতু পাবলিকেশনস নাই, অলরেডি আমার 2 বছর গ্যাপ হয়ে গিয়েছে, আমার কোনো জবের অভিজ্ঞতা নাই, যদি একটা ইন্টার্নশিপের অভিজ্ঞতা আছে। তো এখন আমি আসলে একটু গাইডলাইন চাচ্ছি, যে আমি এখন মানে জবে ঢুকতে গেলেও আমাকে এখন বলবে যে 2 বছরের গ্যাপ হয়ে গিয়েছে, তো জবে ঢোকাটাও জরুরি, এন্ড আমি আবার বাইরেও যেতে চাচ্ছি। আমি আসলে এখন বুঝতেছি না কিভাবে কি করব, বা আমার একসেপ্টেন্সটা কতটুকু হবে যদি আমি অ্যাপ্লাই করি হায়ার স্টাডিজের জন্য। সুন্দর একটা কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে গ্যাপ হয়ে গেছে ২ বছর, এটা কোনো ম্যাটার না। এটা ডাজন্ট ম্যাটার। আর জাস্ট হচ্ছে গিয়ে একটু সাহস করে একটু এপ্লাই করলেই হয়। এরকম চিন্তা করার কোনো কারণ নাই যে মানে আমার ২ বছর গ্যাপ হয়ে গেছে, আমি বাকিদের কাছে পিছায়ে থাকবো কিনা, আমার হবে কি হবে না, এরকম কোনো চিন্তা করার দরকার নেই। জাস্ট ডু ইট। আই মিন আমি সাজেস্ট করব যে এপ্লাই করলে কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই। এই ক্ষেত্রে হয় কি একটু বেশি পরিমাণে হয়তোবা এপ্লাই করা লাগতে পারে। দেখা যায় কি কেউ ৫ টা ৬ টা এপ্লাই করে হয়ে গেছে। হয়তোবা আপনার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ১০ টা ১২ টা বা ১৫ টা এপ্লাই করা লাগতে পারে। বাট আমি সাজেস্ট করব মানে ইউনিভার্সিটি র‍্যাংক সাজেস্ট করব যে এরকম ৪ টা ভালো র‍্যাংকের ইউনিভার্সিটি, ৪ টা মিড র‍্যাংকের ইউনিভার্সিটি, ৪ টা লো লেভেল ইউনিভার্সিটি। মানে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে মানে হচ্ছে গিয়ে ৩ টে ক্যাটেগরিতে ভাগ করে আপনি এপ্লাই করবেন। তো দেখা যায় কি কোথাও না কোথাও কোনো না কোনো ক্যাটেগরিতে একটা না একটাতে ফিট হয়েই যাবে। আর সেক্ষেত্রে ভালো হবে যে পাবলিকেশন যেহেতু নাই, আমি সাজেস্ট করব একটু জিআরই টা একটু কষ্ট করে প্রিপারেশন নিয়ে জিআরই টা দেওয়ার জন্য। তাহলে হচ্ছে গিয়ে যে ২ বছরের গ্যাপ বা পাবলিকেশন নাই, এগুলো সব একসাথে সব কাভার করবে। কারণ কোন প্রফেসর যদি দেখে কোন স্টুডেন্টের ভালো একটা জিআরই স্কোর আছে, সেই ওই স্টুডেন্টটা হারাইতে চায় না। কারণ জিআরই স্কোর দেওয়াটা একটা ধৈর্যের বিষয়। সে মনে করে এই স্টুডেন্টের যদি এই ধৈর্যটুকু যদি সে গেইন করে আসতে পারছে, তার মানে হচ্ছে গিয়ে সে ২ বছর কাজ করে না, এটা ডাজন্ট ম্যাটার। আমি এখানে এসে আমি তারে কাজ করাবো। আমি তারে রিসার্চ শিখাবো। এটা কোনো ব্যাপারই না। এরকম বহুত কেস আছে ইউএসএ তে 3 এর নিচে সিজিপিএ বাট ভালো একটু জিআরইর কারণে ভালো ইউনিভার্সিটিতেও হয়ে গেছে। আমি সাজেস্ট করব কারো কথা না শুনে বা মানে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে জাস্ট কিপ ট্রাইং। ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছিলাম, আচ্ছা জিআরই, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো জিআরই করতে যে এখন এই 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 ইনটেকে তো আর হচ্ছে না। আমি এখন মানে আমি যেটা জানতে চাচ্ছি, যে আরো যদি 1 বছর আমি পরে অ্যাপ্লাই করি, দ্যাট মিনস 2025 এ, তো তখন মানে গ্যাপটা কি কোনো আসলে ম্যাটার করবে অনেক বেশি? না, না, এখানে গ্যাপের কোনো ম্যাটার না। এখানে প্রফেসর জিজ্ঞাসা করবে না যে ২ বছর কি করছো? এখানে কেন আসো না? এটার কোনো কারণই নেই। হয়তোবা পার্সোনাল লাইফ বা কোনো কিছু একটা নিয়ে মানুষ একটু বিজি থাকতেই পারে। এটা ডাজন্ট ম্যাটার। ওকে, আর হলো আমি হচ্ছে আমার থিসিসের যেটা টপিক ছিল সেটা হলো ইমেজ প্রসেসিং এর উপরে। তো ওটা আসলে কোনো পাবলিকেশনস বের হয় না, ওটা জাস্ট আমি ডিফেন্স দিয়ে ওটা ওখানে ওটার উপর আর কাজ করা হয় না অ্যাকচুয়ালি। তো আমার হচ্ছে কোনো রিকমেন্ডেশন লেটার না, হ্যাঁ এই যে কোনো একটা পেপারে কি আমি এটা উল্লেখ করব? পেপার বলতে কি আপনি এটা হচ্ছে যখন এসওপি লিখবেন না বা অথবা হুম হুম। রিসার্চ প্রপোজাল, এসওপি তখন এটা খুব সুন্দর করে উল্লেখ করতে পারেন যে আমি এই কাজটা অলরেডি করছি। এখন আমি আবার একটু টেকনিক্যালি কথার শব্দগুলো একটু এভাবে ব্যবহার করতে পারেন, একটু গেম খেলতে পারেন। যে আমার ওই রিসার্চের কাজটা আমি এখন আবার নতুন করে শুরু করে আরো কিছু এক্সপেরিমেন্ট করে রিভিউ করতেছি এবং সেটা আমি খুব শিগগিরই একটা জার্নালে সাবমিট করব। মানে কথাটা এইভাবে লিখতে পারেন। তাহলে দেখা যায় কি মানে প্রিভিয়াস কথা আর বর্তমান কথা টোটালি খুব একটা আকাশ জমিন ডিফারেন্ট হয়ে যায়। এই জিনিসগুলো একটু এভাবে একটু স্মার্টলি বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এভাবে উপস্থাপনা করতে পারেন। ওকে, ওকে। আর যদি আমি আচ্ছা আমার এদিকে টিচিং এক্সপেরিয়েন্স আছে 3, এটা কি এটার সাথে রেলেভেন্ট হবে? অবশ্যই টিচিং এক্সপেরিয়েন্স কাজে দিবে। দেখা যায় কি যদি টিচিং এক্সপেরিয়েন্স থাকে যে ওই ইউনিভার্সিটিতে আসলে যদি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর যদি পজিশন খালি থাকে তখন সে অবশ্যই আপনাকে রিকমেন্ডেড করবে। ওকে, না এটা তো আহ, আমি বলছি এটা কি অড জবের ক্যাটাগরিতে পড়ছে এমন না, না, কিছু? না, টিচার বলতে কোন ধরনের প্রতিষ্ঠানের টিচার এটার উপর ডিপেন্ড করে। আপনি যদি এখন মানে টিউশনি করেন সেটা মানে না দেওয়াটাই ভালো হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। না আমি হলো একটা স্কুলে পড়াতাম। অবশ্যই, অবশ্যই সেটা অবশ্যই দিবেন। তাহলে অবশ্যই কোন কাজ ছোট না। আর এটা অবশ্যই একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকবে।
ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর হোসেন ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম উম, আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আপনার ক্যাম্পাসেরই আর কি। আচ্ছা, ভাইয়া আমার বেশ কিছু মাল্টিপল কোশ্চেন ছিল। হুম, তো আহ, মানে বর্তমানে আমি হচ্ছে চতুর্থ বর্ষে পড়তেছি কেমিস্ট্রিতে। তো আমার হচ্ছে সিজিপিএ খুব একটা ভালো না, মানে 3.20 মতো আছে। ফাইনাল ইয়ারে হয়তো অ্যাভারেজ হয়তো 3.0 মতো থাকতে পারে। তো আমি চাচ্ছি হচ্ছে আমার মানে মেইন টার্গেটই হচ্ছে ইউএসএ পিএইচডি করা। তো সেক্ষেত্রে আমি হচ্ছে টিচারদের সাথে মোটামুটি অ্যাপ্রোচ করার চেষ্টা করছি, যেহেতু হচ্ছে সিজিপিএ কম, এই জন্য হচ্ছে ওনারা মানে আগ্রহ দেখায় না কোনো প্রজেক্টে নেওয়ার জন্য। তো মানে আমার পাবলিকেশন করার তেমন একটা সুযোগ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আহ, তাহলে ভাইয়া আমি যদি অ্যাপ্লাই করি অনার্সের রেজাল্ট দিয়েই, তাহলে কি আমার জিআরই দেওয়াটা ভালো হবে? আর প্লাস 2-1 বছরের জব এক্সপিরিয়েন্স নেওয়া, নাকি হচ্ছে আমি অন্য কোথাও বা বাইরে কোথাও মাস্টার্স করব, মানে আমার জন্য কোনটা আর কি বেটার হয় আমি আসলে বুঝতে পারতেছি না। দেখা যাচ্ছে এখানে এখন অনেকগুলো অপশন আছে। আপনি আপনার প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটা ভাগ করতে পারেন। যেমন প্ল্যান এ হচ্ছে এখন থেকে জিআরই জন্য পড়াশোনা শুরু করা পুরো দমে, জিআরইটা দেওয়ার জন্য ইউএস এর জন্য। আর প্ল্যান বি হচ্ছে যেমন চায়নাতে ফুল ফান্ডিং স্কলারশিপ থাকে, কোরিয়াতে ফুল ফান্ডিং স্কলারশিপ থাকে, জাপানে ফুল ফান্ডিং স্কলারশিপ থাকে। যেমন ওইখানে গিয়ে একটা মাস্টার্স করে দেন ইউএসএ তে চলে আসলাম, তার মানে তো আমার তার কোনো বাধা নেই। আমার ওইখানে রিসার্চের কাজ করতে পারবো, মাস্টার্সে থিসিসের কাজ করতে পারবো, অনেকের সাথে দেখা হবে, অনেক প্রমিনেন্ট প্রফেসরের সাথে পরিচয় হবে, তারা আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিতে পারবে, আমি ওইখানে বসে একটা গবেষণা করতে পারবো, কারণ তখন ফান্ডিংটা আমি ডিপার্টমেন্ট থেকে পাবো। তখন তো আমার কোনো আর বাউন্ডারিজ নাই। তখন তো দেখা যায় তখন আমার মন চাইলে কানাডা হোক, ইউএসএ হোক বা অস্ট্রেলিয়া হোক, যেখানে মন চায় সেখানে যেতে পারবো। বাট এই প্ল্যান বি যদি ভালো না লাগে, তাহলে প্ল্যান এ হচ্ছে জিআরই দেওয়া। কারণ আমি মনে করি এই মুহূর্তে জিআরই না ছাড়া কোনো বেটার অপশন এই মুহূর্তে নাই। কারণ কোনো প্রফেসর যদি কোনো কাজ করতে ইচ্ছুক না থাকে, তাহলে এই মুহূর্তে রিসার্চ মানে অ্যাক্টিভিটিটা বাড়ানো একটু টাফ। তা আপনি দুইটাই দেখতে পারেন, প্ল্যান এও রাখতে পারেন, প্ল্যান বিও রাখতে পারেন, যেখান থেকে সফলতা আসে। আচ্ছা ভাইয়া, প্ল্যান বি এর ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার সিজিপিএটা কম, তো স্কলারশিপের ক্ষেত্রে সব জায়গাতেই কম্পিটিশন মোটামুটি ভালো লেভেলেরই, বিশেষ করে জার্মানি আর সাউথ কোরিয়াতে মোটামুটি ভালো রকমেরই কম্পিটিশন। তো সেক্ষেত্রে কি আমার এই সিজিপিএ নিয়ে মানে অ্যাডমিশন পাওয়া বা স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা কেমন আপনি হতে জানেন পারে? কিনা আমি জানি না, যে সাউথ কোরিয়া আর হচ্ছে জাপানে যেটা মিক্সড স্কলারশিপ বলে, এটা কিন্তু দুইটা থাকে তিনটা দেশেরই, চায়না, জাপান আর সাউথ কোরিয়াতে তিনটে থাকে। একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, আর একটা হচ্ছে গিয়ে এম্বাসি ট্র্যাক। আমি সাজেস্ট করবো আপনাকে দুইটাতেই অ্যাপ্লাই করবেন, এম্বাসি ট্র্যাকও অ্যাপ্লাই করবেন, আবার ইউনিভার্সিটি ট্র্যাকও অ্যাপ্লাই করবেন। দুইটা অ্যাপ্লাই করে বসে থাকবেন, দেখবে একটু যদি নাম্বার অফ মানে ইনক্রিজ করানো যায়, দেখা যায় কি পসিবিলিটি কোনো না কোনো একটা হবেই। আর ভাইয়া আরেকটা কোশ্চেন আছে, যদি হচ্ছে মানে ওই সব কান্ট্রি বাদে যদি আমি আরেকটু মানে ইয়ার দিকে যাই, যেমন ইন্ডিয়াতে হচ্ছে আইসিসিআর স্কলারশিপ দেয়, যেমন ওদের আইআইটি গুলাতে মাস্টার্সের সুযোগ দেয়। যদি ওইখান থেকে বা থাইল্যান্ডের দু একটা ইউনিভার্সিটি আছে অনেক টপ র্যাঙ্ক, ওইগুলাতে অ্যাপ্লাই করে যদি চান্স পাই, ওগুলার মাস্টার্স কি মানে মোটামুটি কিরকম হতে পারে ওই জায়গায় আমি পড়াশোনা করলে? আমি সাজেস্ট করবো কি, যে আপনি প্ল্যান এ আর প্ল্যান বি দুইটাই রাখেন, দেখবেন কি আপনার দুইটার মধ্যে যে কোনো একটা হয়ে যাবে। আপনার কষ্ট করে থাইল্যান্ডে বা এইগুলোতে দেখার দরকার নেই। কারণ কি, যে আমি মনে করি যে এখানে মানে আপনি যদি ওভারঅল প্রোফাইলটা সবকিছু একটু ভালোভাবে রাখতে পারেন, বা একটা ভালো আইএলটিএস স্কোর বা জিআরই স্কোর সামহাও একটা না একটা হয়ে যাবে, এটা মানে আটকে থাকবে না। আচ্ছা আচ্ছা ভাই, এই জন্যই ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আরফান ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার কি ভাইয়া শোনা যদি যাচ্ছে তো? পসিবল হয় একটু শর্টে কোয়েশ্চেনটা করবেন, কারণ অলরেডি 10:24 বাজে, তো সবারই তো কোয়েশ্চেন আছে, যদি পসিবল হয় একটু শর্টে করবেন। জি জি ভাইয়া, মেইনলি হচ্ছে আমি তো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ছি আর কি। তো আমাদের তো কোনো রিসার্চ প্রোগ্রাম বা এর রিলেটেড কোনো কিছু নেই। তো আমার যদি হায়ার এডুকেশন মানে রিসার্চ সংক্রান্ত কিছু করতে হয়, তাহলে আমাদের কি প্রসিডিউর হওয়া উচিত? আপনার হচ্ছে গিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি আমার কি পারবো কি পারবো না। আপনি একটু কষ্ট করে এখন থেকে জিআরই জন্য প্রস্তুতি নিতে থাকেন।
মানে সুন্দর করে জিআরইটা পরীক্ষা দিয়ে আমার অনেক ফ্রেন্ড আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তো, ওরা পরবর্তীতে জিআরই, আইএলটিএস ভালো একটা স্কোর নিয়ে কানাডাতে অলরেডি আছে, একজন ইউএসএ তে আসবে রিসেন্টলি একজন। এটা অসম্ভব কিছু না। আপনি একটু কষ্ট করে জিআরই পরীক্ষাটা একটু দেন, আইএলটিএস আর জিআরই। দেখা যায় কি আপনার ওই যেটা রিসার্চ নাই অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি, ওইটা পরবর্তীতে কভার হয়ে যাবে এখান থেকে। আর যদি সুযোগ থাকে একটু একটু করে প্রোগ্রামিংটা শেখা, যেখান থেকে কোর্সেরা, ইউডেমি বা যেকোনো প্ল্যাটফর্ম থেকে প্রোগ্রামিংটা একটু শেখা। ভাই মেনলি আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক থেকে পড়াশোনা করছি আর কি। তো সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আর কি আমি ভাইয়া। সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড যে খুব প্রোগ্রামিং লাগবে না তা না। দেখা যায় কি আপনি যখন ইউএসএ তে আসবেন তখন আপনার স্টাটা অথবা এসপিএসএস লাগবে, কারণ আপনি সোশ্যাল সায়েন্স রিলেটেড ডাটা নিয়ে তখন কাজ করবেন। কারণ এখানে প্রফেসররা পেপারের দুইটা মান থাকে, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। ঠিক আছে? তো এই জিনিসগুলো তখন এখানে এসে ম্যাটার করবে। যখন আপনি যদি আগে থেকে একটু শিখে আসতে পারেন, তখন এই পরবর্তীতে আপনাকে এই জিনিসগুলো খুব স্মুথলি কাজ করতে পারবেন। মোহাম্মদ সাকিব আল সাদ ভাইয়া, ভাইয়া আপনার প্রশ্নটি করুন। পসিবল হলে ভাইয়া একটু শর্টে প্রশ্নটি করবেন। তো আমার প্রশ্নটি ছিল যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, ইসলামিক স্টাডিজ সাবজেক্টে। তো এখন আমি ইউএসএ তে সোশ্যাল সায়েন্স থেকে মাস্টার্স করতে যাচ্ছি, তো এটা কি পসিবল? এটা একটু নিজে একটু দেখতে হবে যে ইউনিভার্সিটি গুলোতে ফান্ডিং সহ পসিবিলিটি আছে কিনা। যেরকম এর কোন জি, এবং সাবজেক্ট যদি পাওয়া যায়। যে আমি জি বলুন। আইএলটিএস এবং জিআরই প্রিপারেশনও নিচ্ছি, মানে আমি এখন দ্বিতীয় বর্ষে আছি অধ্যয়নরত। তো ইন ফিউচার আমি হচ্ছে জিআরই এবং আইএলটিএস দুটোই দিব, সেই ক্ষেত্রে যদি একটু বলতেন। আপনি এখন থেকে আমি সাজেস্ট করবো এখন থেকে ইউনিভার্সিটিতে ইমেল করা। দেখা যায় প্রতি সপ্তাহে একটা করে ইমেল করবেন। যে আজকে ধরেন একটা ইউনিভার্সিটি সার্চ করলাম, আজকে একটা ইউনিভার্সিটি সার্চ করলাম। গ্রাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে আপনার শর্ট বায়োটা লিখবেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড এই থেকে আপনার ইউনিভার্সিটিতে ইন ফিউচার ফান্ডিং অপরচুনিটি হবে কিনা, বা এই রিলেটেড কেস এর আগে এরকম ভাবে আসছে কিনা। দেখা যায় প্রফেসররা খুব কোর্ডিয়াল থাকে, এখানে সবাই খুব কোর্ডিয়াল। কোনো স্টুডেন্টের যদি ইমেল আসে তারা হয়তোবা 1 দিন 2 দিন 3 দিন লাগুক, তারা সবসময় ইমেলের অ্যান্সার দেয়। আপনি দেখবেন কি যে ইমেলের অ্যান্সার যখন পাবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি আস্তে, আস্তে করে আইএলটিএস আর জিআরইটাও তখন প্রিপারেশন নিয়ে নিবেন। যত বেশি ইমেল করবেন, যত বেশি যোগাযোগ করবেন, আপনি তত বেশি জানবেন। সাজেদুর রহমান ফিয়াদ ভাইয়া, আপনার প্রশ্নটি করবেন। ভাইয়া যদি পসিবল হয় একটু শর্টে করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি একটা কোশ্চেন করছিলাম, ভাইয়া স্টেম আর নন স্টেম সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে কি ভাইয়া পরবর্তীতে ওয়ার্ক পারমিট বা ওয়ার্কে কোনো প্রবলেম হয়? এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যদি স্টেম ফ্যাকাল্টি হয় তাহলে হচ্ছে গিয়ে মাস্টার শেষ করার পর বা পিএইচডি শেষ করার পর 3 বছর ওপিটি নেওয়া যায়। বা সেটা হচ্ছে আবার এক্সটেনশনও করা যায় বা H1B তে আসা যায়। এই সুযোগগুলো খুব বেশি, যেমন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্সে। বাট অন্য ব্যাকগ্রাউন্ডে যে সুযোগ যে নাই তা না, বিষয়টা ওরকমই না। তখন দেখা যায় কি তার হয়তোবা ডাইরেক্ট পিএইচডি প্রোগ্রাম বা মাস্টার শেষ করে পিএইচডি প্রোগ্রামে যেতে হবে। তখন দেখা যাচ্ছে পিএইচডি শেষ করার পর তখন ডাইরেক্ট জবে এপ্লাই করতে পারবে। ও ভাইয়া তার মানে নন স্টেম থেকে পিএইচডির পর ডাইরেক্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় নাকি? হ্যাঁ, মানে মাস্টার শেষ করার পর কেউ যদি পিএইচডি তে করতে চায় তখন পিএইচডি করতে পারবে। বাট সে যদি মাস্টার শেষ করে ডাইরেক্ট জবও শুরু করতে চায় তাও পারবে, কিন্তু তার ডাইরেক্ট H1B তে তখন যেতে হবে, কনভার্ট করতে হবে। তখন তার ওপিটি তে হবে না। তখন তার H1B তে যেতে হবে। ও ভাই ঠিক আছে, ধন্যবাদ। নাদিমুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। তো আমার কোশ্চেনটা ওয়ালাইকুম হচ্ছে, আমি আসসালাম। ফার্স্ট অফ অল আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি, মানে এইচএসসি 2025 ব্যাচ। তো আমি হচ্ছে ফল 2025 এ আন্ডার গ্রেডে অ্যাপ্লাই করতে চাচ্ছি ফিজিক্স সাবজেক্টের উপর। তো আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে 1 ইয়ার গ্যাপ এখানে অ্যাকচুয়ালি কেমন ইফেক্ট ফেলে, পজিটিভ অর নেগেটিভ? এখানে 1 ইয়ারের গ্যাপ কোনো ম্যাটার না। আমি আবারও বলতেছি, কোনো এডুকেশন গ্যাপই এখানে কোনো ম্যাটার না। একটু স্মার্টলি ভাবে এটা হ্যান্ডেল করতে হবে। আর হচ্ছে গিয়ে আপনি এখন থেকে অথবা এসিটি অথবা স্যাট এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারেন। কারণ স্যাট অথবা এসিটি স্কোর লাগবে যেকোনো কোর্স নেওয়ার জন্য এখানে। জি, আমি বর্তমানে এসিটির প্রিপারেশন নিচ্ছি। অক্টোবরে ভেরি দিতে গুড। চেয়েছিলাম, বাট কিছু সমস্যার কারণে দিতে পারিনি। মানে ডিসেম্বরে যে এক্সামটা হবে সেবার দিব আর কি। আরেকটা যে কোশ্চেন আমার সেটা হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশন গুলো কালেক্ট করতে হবে, সেগুলো কি আমার একাডেমিক থেকে কালেক্ট করতে পারবো, মানে একাডেমিক টিচারদের থেকে, অথবা বাইরে কারো থেকে কালেক্ট করলে আরো বেটার হয়?
আপনি একাডেমিকের কাছ থেকেও কালেক্ট করতে পারেন। আর আপনি যদি কখনো ওই যে ন্যাশনাল লেভেলে যখন ফিজিক্স অলিম্পিয়াড হয় না? স্কুল লেভেলের বা কলেজ লেভেলের যেগুলো হয়, কখনো যদি ওই যে ফিজিক্স লেভেলের অলিম্পিয়াডে অ্যাটেন্ড করে থাকেন বা সেখানে যদি কোনো প্রোগ্রামে যদি কোনো পজিশন থাকে বা কিছু যদি থাকে, যারা অর্গানাইজেশন কমিটি করছিল তাদের কাছ থেকেও একটা লেটার অফ রিকমেন্ডেশন নিতে পারেন। সেটা অনেক হেল্পফুল দিবে কাজে। যদি না থাকে তাহলে আম সাজেস্ট করব টিচারদের কাছ থেকে নেওয়াটাই বেটার হবে। আমি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে ন্যাশনাল লেভেলে গিয়েছিলাম একবার করে, বাট সেখানকার কমিটির কারোর সাথে তেমন পরিচিতি নেই। বাট বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে আমার একটা প্রজেক্টের কারণে সেখানে আমার অ্যাক্সেস আছে, আর সেখানকার চিফ সায়েন্টিফিক অফিসারের সাথে আমার মোটামুটি ভালো কমিউনিকেশন আছে। তো ওনার কাছ থেকে যদি আমি লেটার অফ রিকমেন্ডেশনটা কালেক্ট করি, সেটা কতটুকু মানে ইফেক্টিভ হতে সেটা পারে? খুবই হেল্পফুল হবে, খুবই এফেক্টিভ হবে। আমি সাজেস্ট করব জাস্ট ডু ইট। সাব্বির আহমেদ ভাইয়া, আপনার প্রশ্নটি করবেন, পসিবল হলে একটু শর্টে করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। সো আমার মানে ইন্টারেস্ট হচ্ছে যে ডেটা সায়েন্সে। তো আমি কোর্স করতেছি, সাথে সাথে স্ট্যাটিস্টিক্স করতেছি। সো আসলে কি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডেটা সায়েন্স যাওয়া কি পসিবল কিনা? কোশ্চেনটা হচ্ছে এটা। আমি এখানে অনেক মানুষকেই দেখছি যারা হচ্ছে গিয়ে একদম পুরো অড সাবজেক্টে পড়াশোনা করে এসে ডেটা সায়েন্সের উপরে ভালো কাজ করতেছে। বাট আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে আর আপনাকে প্রমাণ করতে হবে আপনি কেন পারবেন বা আপনাকে কেন নেওয়া হবে। অসম্ভব কোনো কাজই না। আমি এর আগেও এটা বলছি যে আপনি যদি কমফোর্টেবল থাকেন এখন থেকেই প্রচুর পরিমাণে প্রোগ্রামিং প্র্যাকটিস করা বা প্রোগ্রামিং বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে সার্টিফিকেট গুলো কালেক্ট করা, সেগুলোতে সিভিতে এড করা। একটা GitHub নামের একটা ওয়েবসাইট আছে। সেখানে আপনি যে কোডিং বা কোড গুলো শিখবেন ওই যে ওই কোর্স গুলো করার জন্য Coursera অথবা Udemy এনি প্ল্যাটফর্ম। আপনি যে ওই হোমওয়ার্ক গুলো শেষ করার জন্য যে একটা প্রজেক্ট থাকে সেই কোড গুলো যে শেষ করবেন, সেই কোড গুলো হচ্ছে গিয়ে আবার GitHub এ গিয়ে আপলোড করবেন। GitHub এ একটা প্রোফাইল বানাবেন নিজের। যখন সিভি বানাবেন তখন ওই GitHub এর লিঙ্কটা হচ্ছে কি ওই সিভিতে পোস্ট করবেন। তার মানে হচ্ছে গিয়ে তখন যখন কেউ যখন সিভিটা রিভিউ করবে, যখন ক্লিক করবে তখন দেখবে যে আপনার অলরেডি অনেকগুলো কোডিং রিলেটেড কাজ করা আছে। তার মানে আপনি কোডিংটা জানেন। আপনি পাইথন, R, MATLAB বা যেটা আপনার C++ আপনার যেটা ভাল লাগে, আপনি যেটাই শিখবেন না কেন এভাবে একটু স্মার্টলি একটু কাজ করতে পারেন। একটু গ্রুমিং করা আরকি নিজেকে। আচ্ছা ভাই, আর কথা হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশনটা কিভাবে কালেক্ট করবো যদি আর কি এগুলো করার পরে আর কি? লেটার অফ রিকমেন্ডেশন কালেক্ট করবেন হচ্ছে গিয়ে যারা অলরেডি কাজ করতেছে এই যে এই ফিল্ডের উপরে যদি কেউ থাকে বা কারো সাথে যদি একটু কোলাবোরেট কোনো কাজ করতে পারেন বা আপনি গিয়ে কাউকে অ্যাপ্রোচ করতে পারেন যে আমি আপনার পেপারের এই কাজটা করব বা আপনার রিসার্চের এই কাজটা আমি সহযোগিতা করতে পারবো। সেটা যেভাবেই হোক না কেন আমি করতে চাচ্ছি। আপনি বিনিময়ে আমার অথবা নাম দেন আর না দেন ইন ফিউচার আপনি আমাকে একটা লেটার অফ রিকমেন্ডেশন দিলেন বা আপনি বলতে পারবেন যে আমি আপনার সাথে এই রিলেটেড এই রিসার্চের এই এতটুকু পরিমাণে কাজ করছি। সেটা আমাকে অনেক হেল্পফুল করবে। আপনি এভাবেও অ্যাপ্রোচ করতে পারেন। ইসরাত ইভা আপু হ্যান্ড রেজ করেছেন। আপনি আপনার প্রশ্নটি করুন আপু। জি আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি একটু লেট জয়েন করেছি, তো আমি জানি না যে আপনি আনসারটা কভার করেছেন কিনা। তো আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে আমি এখন অনার্সে আছি, তো আমি একটু মাস্টার্স করতে চাচ্ছিলাম USA তে। তো সেক্ষেত্রে আমি ইউনিভার্সিটি লেভেল থেকে অ্যাপ্লাই করব যখন মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে, নাকি আমি হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ টিচারদের সঙ্গে কথা বলবো? আপনি ডাইরেক্ট ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন যখন লাস্ট সেমিস্টারে যখন আসবেন তখন সার্টিফিকেট হাতে পাওয়ার দরকার নেই। যখন এক্সাম শেষ হয়ে যাবে ট্রান্সক্রিপ্টটা যা থাকবে 7 সেমিস্টার পর্যন্ত সেটা দিয়ে ডাইরেক্ট এপ্লাই করে দিবেন। তো সেক্ষেত্রে আমার তো মানে জাস্ট আমি কয়েকদিন পরে আইএলটিএস দিয়ে রাখবো, তো আমি তো জিআরই তো টাইম পাবো না, তো আইএলটিএস দিয়ে কি হবে? আপনি ডাইরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্রোচ করে রাখবেন যে আমি এখন জিআরই দিচ্ছি না বাট জিআরই দিব। মানে আগে ডেফিনেটলি মেক সিউর করে নিবেন যে জিআরই স্কোরটা কত, লিমিট মানে মিনিমাম স্কোর কত, ভার্বালে কতটুকু বা কোয়ান্টিটিতে কতটুকু, এটা একটু জেনে রাখা। আর যদি আরেকটা স্মার্টলি কাজ করা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে। দেখা যায় কি আপনি $95 যেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকার উপরে অ্যাপ্লিকেশন ফি দিয়ে রাখলেন, বাট পরবর্তীতে দেখা গেল যে সামহাও কোনো কারণে জিআরই স্কোর বা এটা হচ্ছে না। আমি সাজেস্ট করব যে স্মার্টলি এমন ইউনিভার্সিটি গুলো চুজ করা যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফি ওয়েব আছে, বা আপনি একটা লেটার লিখতে পারেন এভাবে স্মার্টলি যে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিসের কারণে আমি এখন অ্যাপ্লিকেশন ফিটা দিতে চাচ্ছি না, বাট আমার যখন এডমিশন হয়ে যাবে তখন আমি অ্যাপ্লিকেশন ফিটা দিব। আপনি এইভাবে ডিউ করে রাখতে পারেন যে আমার ওকে, ভালো আসলো তখন আমি
গো অন আমি দিয়ে দিলাম, স্কোর আসলো না, তখন আমি উইথড্র করে নিলাম, তাতে আমার টাকাটাও গেল না। জিয়াউল হক রহিম ভাইয়া, ভাইয়া আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়েলকাম আসসালাম। এজ এ নার্সিং আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্ট আমি হায়ার স্টাডির জন্য কেমন প্রিপারেশন নিতে পারি? আর প্রোগ্রামিং এর উপরও ভালো ধারণা আছে, সো বায়োস্ট্যাটিক্স এর জন্য যদি কোনো গাইডলাইন দিতেন। মানে আপনার কোশ্চেন হচ্ছে যে আপনি বায়োস্ট্যাটিস্টিক্স এর উপরে মানে পড়াশোনা করতে যাচ্ছেন? জি না, বলছি যে আন্ডারগ্রেজুয়েটে নার্সিং এখন পর্যন্ত পড়ছি, সো হায়ার স্টাডির জন্য কি প্রিপারেশন নিতে পারি? আর যে প্রোগ্রামিং এর মধ্যে ভালো ধারণা আছে, সো বায়োস্ট্যাটিক্স এর কোনো গাইডলাইন যদি ফিল্ডের জন্য দিতেন। বায়োস্ট্যাটিক্স এর এই রিলেটেড যদি কিছু একটু গবেষণা যদি করতে পারেন, যেমন কিছু পাবলিকেশন একটা যদি কাজ করতে পারেন, তাহলে সেটা সবথেকে অনেক বেশি কাজে দিবে। বা কোনো ইন্টারন্যাশনাল ওয়েবিনার বা ইন্টারন্যাশনাল সেমিনার অথবা সামার রিসার্চ স্কুল বাংলাদেশে এখন অহরহ এগুলো হতে থাকে, এগুলো একটু কনসার্ন রেখে এগুলোতে একটু অ্যাটেন্ড করতে পারেন, এখান থেকে সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। ওইখানে কিছু না কিছু একটু প্রেজেন্ট করা, নিজের যে কোনো একটা গবেষণা হোক না কেন, সামান্য হোক না কেন, সেটা প্রেজেন্ট করা। দেখা যায় আপনি যখন প্রেজেন্ট করবেন তখন সার্টিফিকেটে লেখা থাকে যে আপনি ওইখানে স্পিকার ছিলেন, আর আপনার টাইটেলস লেখা থাকে রিসার্চের। এই জিনিসগুলো অনেক কাজে দিবে, এটা একটু মাথায় রাখতে পারেন। মেহেদি হাসান ভাইয়া, ভাইয়া আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেরকম প্রথমেই বলছিলেন যে প্রথমেই গোলটা নির্ধারণ করা যে কি করব, এখানে বিসিএস দেবো নাকি হায়ার স্টাডি করব, সেটা নিয়ে স্যার আমার একটা কনফিউশন ছিল। আপনি যদি একটু ভালো গাইড দিতেন আমার সুবিধা হতো। বলুন। জি ভাই, স্যার আমার এখানে আলহামদুলিল্লাহ ভালো সিজিপিএ আছে। আমার সিজিপিএ বর্তমানে 6 সেমিস্টারে আছে, 3.97 আছে। পাশাপাশি আমি রিসার্চ করতেছি এই যে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, আমার একটা ভাই আছে ওনার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আরো একটা রিসার্চ করতেছি নিজে আর কয়েকজন মানে চেষ্টা করতেছি মেশিন লার্নিং নিয়ে। তো ভাই আমার প্রশ্নটা হচ্ছে এরকমের যে মানে আমার আব্বু আম্মু চাইতেছে আমি এখানে মানে দেশে থেকে বিসিএস বা সরকারি চাকরি করি। আর আমার মূলত ইচ্ছা হচ্ছে যে ভাই আমি এখান থেকে বের হয়ে কোনো একটা প্রাইভেট ভার্সিটির লেকচারার হওয়ার পরে ওইখান থেকে শিক্ষা বিরতি নিয়ে আমি মাস্টার্স করতে যাব, এরকমের কি মানে এটা হচ্ছে আমার প্ল্যান হ্যাঁ, এরকমের। আমি এখন বুঝতে কি পারছি করা আপনার উচিত? কোশ্চেন। যে দেখা যায় কি জীবন কিরকম, এটা এক এক মানুষের উপর এক একটার উপর ডিপেন্ড করে। এখন আমি যেটা বলবো আপনি আমার কথা শুনি লাভ দিবেন, সেটাও এরকমের না। আমার পথ যেরকমের ছিল আরেকজনের পথ এতটা মসৃণ নাও হইতে পারে। এক একজনের ক্ষেত্রে প্রেক্ষাপট এক এক রকম। আমি মনে করি এই সম্পূর্ণ সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে আপনার। আপনি কোনটাতে বেশি খুশি থাকতেছেন বা আপনার নিজের মানসিক একটা বলে না ওটা মানসিক একটা শান্তি বা মানসিক একটা প্রশান্তি, কোনটাতে আপনার আস্তে, আস্তে আপনি সেটাই করেন। পরিবার কে কি বলবে না বলবে এটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড আপনি যে জিনিসটা চিন্তা করছেন সেটাও একটা পজিটিভ, বা নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না করাটাই ভালো। এটাই আমার সাজেশন। স্যার আমি যদি আর একটু এলাবোরেট করি যে আমি একটা মানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছি, মানে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তো এখানে অনেকে আমাকে বলছে যে যদি মানে যেহেতু তুমি একটা কলেজ থেকে পড়তেছো তোমাকে সরাসরি প্রাইভেট ভার্সিটি লেকচারার হিসেবে নিবে না। তো আমি এই জন্যই মানে এই সিজিপিএ বাড়ানো অথবা এই যে রিসার্চের জন্য চেষ্টা করতেছি। তো এটা কি ভাই সম্ভব কিনা? আমি তো আগেই বললাম কোনো অসম্ভব বলতে কোনো কারণ নেই। হয়তোবা একটু সময় বেশি লাগতে পারে কাজটা হইতে। দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে হইতে হবে এরকম না। আরো অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। আপনি হয়তোবা সেখানে কাজ শুরু করতে পারেন। তারপরে আপনি শিক্ষা বিরতিতে নিয়ে যেতে পারেন। এটাও একটা ওয়ে হইতে পারে। ইশরাত জাহান লাবণ্য আপু, আপনার প্রশ্নটি করুন। জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে কি আমি হোম ইকোনমিক্সের স্টুডেন্ট অ্যান্ড আপনি বলছিলেন যে প্রোগ্রামিং এর উপরে গুরুত্ব দিতে। হ্যাঁ, আমার প্রোগ্রামিং এর উপরে খুব ইচ্ছা, অ্যান্ড আমার আসলে মেইন ইচ্ছা কি আইটি সেক্টরে চাকরি বাকরি করা। সো আমি যদি এখন প্রোগ্রামিং নিয়ে স্টার্ট করি, মনে করেন যে কোর্স করা স্টার্ট করি বা নিজে স্টার্ট করি, আমি কি পরবর্তীতে গিয়ে আইটি সেক্টরে জব করতে পারবো ইভেন ইউনিভার্সিটিতে না পড়ে? আপনি কি মানে ইউএস এর ক্ষেত্রে বলতেছেন, না কানাডা বা উচ্চশিক্ষার জন্য ওই দেশে গিয়ে পড়াশোনা শেষ করে তারপর আইটি সেক্টরে জব করতে যাচ্ছেন, নাকি বাংলাদেশ আইটি সেক্টরে জব করতে যাচ্ছেন? না, আমার বাংলাদেশে মেইনলি ইচ্ছা নেই, বাট বাংলাদেশে কি করা যায় কিনা আমি জানি না, কিন্তু আমি ইউএসএ, কানাডা বা জার্মানি, ইউএস এর ইউরোপিয়ান ক্ষেত্রে হচ্ছে কান্ট্রি কি ওখানে পড়তে। ইউএস এর ক্ষেত্রে বা কানাডার ক্ষেত্রে আমি এই দুইটার ক্ষেত্রে বলি।
এই ২ টা ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্স আছে। সেটা হচ্ছে গিয়ে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে হবে না, আপনার জবটা সেই সাবজেক্ট রিলেটেড হতে হবে। আর নাহলে হচ্ছে গিয়ে তারা আপনাকে ওয়ার্ক ভিসা দিবে না। এটা হচ্ছে বড় একটা জিনিস। বাট আপনি যদি এমন হয় যে না রিলেট করতে পারতেছেন যে আপনি এই কারণেই এটা মানে এখানে সবকিছু একটা জবাবদিহিতার একটা বিষয় আছে। USCIS এর পোর্টালে গিয়ে আপনাকে এটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হয়। আপনি যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন সেটা আপনার কাজের সাথে সামঞ্জস্য কিনা। তারপর তারা সেটা বিবেচনা করবে। তারপর তারা আপনাকে জব পারমিট বা এমপ্লয়মেন্ট কার্ড এগুলো দিবে। তো এটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। আর স্যার ইউরোপে জার্মানি বা সুইজারল্যান্ড এসব আমার জায়গাতে? এই ক্ষেত্রে এই মুহূর্তে এত ভালো আইডিয়া নেই। এরা কিভাবে ইভালুয়েট করে। বাট আমি এই ২ টা দেশের কথা বলতে পারবো যে এরা আপনার ওয়ার্ক রিলেটেড, পড়াশোনা রিলেটেড, একাডেমিক রিলেটেড হতে হবে। স্যার আমি কি ওখানে কি এমন কোনো ব্যবস্থা আছে যে ওখানে গিয়ে আমি মাস্টার্স এর জন্য প্রোগ্রামিং বা আইটি সেক্টরের কোনো একটা কোর্স করতে পারবো, তো যার কারণে আমাকে চাকরির ক্ষেত্রে একটা প্রক্সি দিবে? সেটা হয় কি আপনার যদি খুবই ইচ্ছা থাকে আইটি সেক্টরে করার জন্য আমি সাজেস্ট করব যে আপনার রিলেটেড কয়েক বছর জব করার পর যখন আপনার মানে H1B কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি জব সুইচ করেন। বাট কিছু বছর হচ্ছে গিয়ে আপনার একাডেমিক রিলেটেড জব করাটা এটা বুদ্ধিমানের কাজ হবে। আরিফুল ইসলাম ভাইয়া আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বলছিলাম। আমি চতুর্থ বর্ষের স্টুডেন্ট। ভাই আমার কোশ্চেনটা ছিল আমার সিজি তেমন হাই না, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি যদি বাইরে পড়াশোনা করতে যেতে চাই সেক্ষেত্রে আমার কি কি ফিল্ড আছে আর হচ্ছে আমি কিভাবে শুরু করতে পারি, এটা যদি একটু ক্লিয়ার করতেন ভাই। রাষ্ট্রবিজ্ঞান খুবই একটা স্ট্রং বর্তমানে ইউএস এর প্রেক্ষাপটের কারণে রাষ্ট্রবিজ্ঞান খুবই একটা স্ট্রং সাবজেক্ট, খুবই একটা ভালো প্রোফাইল। এখন যেহেতু সিজিপি একটু লো হয়ে গেছে কিছু করার নাই। বাকিগুলোতে চেষ্টা করতে হবে যাতে একটু ভালো করা যায়। আর পাশাপাশি এখন থেকেই ওই যে জিআরইর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন। বইগুলো কিনে এখন একটা বেস্ট টাইম। এখন থেকেই যদি একটু, একটু করে প্রিপারেশন নিতে থাকেন ৬ষ্ঠ সেমিস্টার অথবা ৭ম সেমিস্টারে পরীক্ষাটা দিয়ে দিবেন। জি, জি ধন্যবাদ ভাইয়া। আর এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে গিয়ে তারা আমাকে ইনবক্স করে দিতে পারবেন Facebook বা মেসেঞ্জারে। কারণ আমার আরেকটা মিটিং আছে তো ডিপার্টমেন্টাল, সেটাকে আমাকে একটু অ্যাটেন্ড করতে হবে। এর জন্য টাইমটা একটু লিমিটেশন আছে এই আরকি। কারো যদি কোয়েশ্চেন থাকে ভাই কোনো আপনার একটু ইমেল অ্যাড্রেসটা যদি পেতাম বা ফেসবুক মেসেঞ্জার, হাউ ক্যান আই রিচ ইউ? আচ্ছা আমি কিভাবে ইমেল অ্যাড্রেসটা দিতে পারি বা এই চ্যাট বক্সে লিখে দিতে পারেন, অথবা আমি ওই যে লিঙ্কডইনেও আপনাকে আসলে পেলাম না কেন জন্য, লিঙ্কডইনের অ্যাড্রেসটা যদি একটু কাইন্ডলি দিয়ে দিতেন। আচ্ছা আমি আমার নাম লিখে দিচ্ছি। মানে আমার নামটা গুগলে সার্চ দিলে সবকিছু চলে আসবে। রিসার্চগেট, অর্কিড, তারপর লিঙ্কডইন, ফেসবুক সবকিছু চলে আসবে। আমি মনে করি সেখান থেকেও দেখতে পারবে সবাই। আর ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি সাথে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি আমার নামটা আর হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে সার্চ দিলে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে এত সুন্দর, এত ইন্টারেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ একটা সেশনে থাকার জন্য। অ্যান্ড অফকোর্স মেনি মেনি থ্যাংক ইউ যে আপনি এত লং একটা Q&A সেশন নিয়েছেন আমাদের। এ পর্যায়ে আমি আজকের সেশনটি শেষ করার ইচ্ছা প্রকাশ করছি। আবির ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি আমি শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি কিছু বলুন, যদি আপনার পারমিশন হয় তাহলে পরে বলুন। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি একেবারে প্রথম থেকে আসলে শুনছিলাম। আমি এর আগেও ভাইয়ের সাথে আমাদের তো হয়েছে, সেশন হয়েছে, এবং আমার বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির রিসার্চ কনসালটেন্ট, এবং আমার সর্বোপরি হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আমার বড় ভাই। তো খুবই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বাংলাদেশে যারা আছি আপনি অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশে আসলে বর্তমান অবস্থাটা আসলে কি। একাডেমিক ভাবে আসলে খুব বেশি সিজিপি হাই না হলে হচ্ছে যে আসলে মানুষের শেখার আসলে অপরচুনিটি অনেক কম থাকে। শিক্ষকদের একটা লিমিটেশনস থাকে যে আসলে দেখা যায় যে তারা 20 জন কোনো ডিপার্টমেন্ট থেকে, হয়তোবা যদি বড় ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে একটু বেশি হয়, আমাদের জন্য তো আরো কম আসলে। তো আমাদের যাদের আসলে এখানে একটু ইন্টারেক্ট করি, যেমন হচ্ছে গিয়ে বর্তমান বিশ্ব হচ্ছে গিয়ে গ্লোবালাইজেশন। আমি বরিশাল ইউনিভার্সিটির সেকেন্ড ব্যাচ ছিলাম। আমাদের হাতেও অনেক বড় কোনো এক্সাম্পল ছিল এরকম ছিল না, আমাদের অনেক লিমিটেশন ছিল।
বাট নিজেকে একটু মোটিভেটেড করতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে। কোনো কিছুই অসম্ভব না। একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা বুয়েটের স্টুডেন্ট যে যেখানেই করুক না কেন নিজের মধ্যেও আগ্রহ থাকতে হবে। বাস জাস্ট ট্রাই। বাট আমি সাজেস্ট করব যে চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবেই। এই জি ভাইয়া, আমরা এটাই আসলে চেষ্টা করছি। এবং আমরা এভাবে করে বর্তমানে কোলাবোরেশন করে বিভিন্ন ইউনিভার্সিটি সাথে আমরা কাজ করছি। আমি আপনাকে হয়তোবা একটা ইনফরমেশন দিতে ভুলেও গিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের এই যে রিসার্চ লার্নিং প্রোগ্রাম, এটাকে আমরা দ্বিতীয় যে সিজন যেটা আমরা শুরু করেছি, সেখানে আমরা এই ক্লাসের পাশাপাশি হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট রেখেছি এবং সেটাকে আমরা এমন ভাবে ডিজাইন করেছি যে ওই কোর্সটা করার পরে একটা পেপার যাতে একটা স্টুডেন্ট লিখতে পারে, অ্যাটলিস্ট সেটা পাবলিকেশনস হোক বা হচ্ছে যে নন পাবলিকেশনস যাই হোক না কেন, তার একটা লেখার একটা হচ্ছে যে প্র্যাকটিস যাতে থাকে আর কি, সেটা নিশ্চিত করার জন্য আমরা টিম ওয়াইজ ভাগ করে নিয়েছি, রিসার্চ ফিল্ড ওয়াইজ করে। এবং সেখানে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর আছে যারা হচ্ছে তাদেরকে গাইড করবে। আমরা বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে আমরা সুপারভাইজ করার চেষ্টা করছি তাদেরকে। তো এভাবে করেই আসলে আমরা আমরা নিজেদেরকে আসলে গুছানোর মানে চেষ্টা করছি কিভাবে আসলে নিজেদেরকে গুছিয়ে নেওয়া যায়। তো ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে আসলে আপনার মূল্যবান সময়টা দিয়ে আমাদেরকে ই করার জন্য, সহায়তা করার জন্য। এবং আমি প্রায় হচ্ছে যে 2 ঘন্টা কাছাকাছি সময় হয়ে গেছে। আপনাকে এই ধৈর্য বা ধরে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য আমি আবারও বাংলাদেশ রিসার্চ সোসাইটি, বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি এবং বাংলাদেশের আমরা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, সকল রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আর সময় বাড়াতে চাই না, আমি যদি আপনি অনুমতি দেন আমরা সেশনটা শেষ করতে চাই এখানেই আসলে। আচ্ছা, ঠিক আছে। এবং সবার জন্য খুব শুভকামনা রইলো। সবার ক্যারিয়ারের জন্য ভালো থাকবেন সবাই। আর আশেপাশে মানুষজন যারা আছে সবার সাথে ভালো ব্যবহার, ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন। ওকে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো আল্লাহ থাকবেন হাফেজ। সবাই, হ্যাঁ? Thank you so much, sir. ওকে, বাই। Bye. Thank you so much everyone. আজকে সেশনটি এখানেই শেষ হলো। আপনাদের সাথে পরবর্তীতে আবার সেশন গুলোতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।